আমি নাকি তোর বয়ফ্রেন্ড? তা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক কেমন? ইউ নো না হুর বেবি, সো আই নিড এ কিস। কথাটা বলেই রুমের দরজা বন্ধ করে দেয় এরিস। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছিল হুর। চুলগুলো দিয়ে তখনও টুপটুপ করে পানি পড়ছে। এরিসকে দেখে মনে হচ্ছিল এখন বেশ রেগে আছে। হুর কিছু বলতে যাবে, তখনই এরিস গিয়ে হুরের দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে, সোজা দেওয়ালের সাথে। এরিসের প্রতিটি নিঃশ্বাস উপলব্ধি করতে পারছিল সেদিন হুর। হুর নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছো এরিস ভাইয়া, ছাড়ো আমাকে। এরিস হুরকে আরেকটু নিজের সাথে চেপে ধরে বলে, কেন, আমি না তোর বয়ফ্রেন্ড? তো টেক ইট ইজি বেবি। বলেই হুরের ভিজা চুলে মুখ ডুবায়। হুর নিজের হাত কোনো রকমভাবে ছাড়িয়ে এরিসকে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ভয়ে ঘেমে একাকার। এরিস উঠে সোজা হুরের কাছে গিয়ে দুই গাল চেপে ধরে বলে, এখন এত সমস্যা কেন? বয়ফ্রেন্ড না আমি তার, তো এখন সমস্যা হচ্ছে কেন? তোরই গুজব রটিয়ে সমস্যা না হলে আমার সমস্যা হয়েছে। বন্ধু মহলে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিলি তুই। আজকের পর যদি এমন কিছু করিস তাহলে খবর আছে। তোর মতো মেয়ে আমার জিএফ ভাবলি কি করে? হুর কান্না করে দিয়েছে। হুর বলে, আমি কিছু বলিনি, আমি তো শুধু। এরিস আফিয়াকে ধমক দিয়ে বলেছিল, তোর মতো মিথ্যাবাদী আর কেউ হবে বলে তো মনে হয় না। মুখের উপর মিথ্যা। তাহলে কি আদিব আমাকে মিথ্যা কথা বলবে? তোকে আমার কিছু বলার নেই। বলেই এরিস চলে যায়। হুর কান্নায় ভেঙে পড়ে। হুরের চাচাতো ভাই হচ্ছে এরিস। আপন চাচা না, আসলে হুরের আম্মুর আগে একবার বিয়ে হয়েছিল। যখন হুরের ৫ বছর বয়স, তখন তার বাবা ক্যান্সার রোগে মারা যান। পরে তার মার বিয়ে হয় এরিসের ছোট চাচ্চুর সাথে। হুর ছোটবেলায় নিজের নানা বাড়িতে বড় হয়েছে, তার নানু আর মামা মামির কাছে। কিন্তু শেষে মামারা ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায়, আর হুর এখানে পড়ালেখা করাতেই এখানেই থেকে যেতে হয়। তার নানুও মারা গিয়েছেন বছর ৩ শেষে হুরের বাবা মিস্টার সাহাদ তাকে বাসায় নিয়ে আসে। এই বাড়িতে সবাই হুরকে বেশ অবহেলার চোখেই দেখে, শুধু তার কাকিমা আর কাকাই ছাড়া। নিজের মার কাছেও তেমন একটা ভালোবাসা পায়নি হুর। নয়তো তাছাড়া চাচাতো বোন, নিজের বোন, দাদিমা, এরই সবাই অবহেলার চোখেই দেখে তাকে। আর হুর খুঁজে পাচ্ছে না এরিসার এমন ব্যবহার করার রিজন। আজ সকালেই তো আদিব তাকে প্রপোজ করে, তখন হুর সরাসরি নিষেধ করে দেয়। তার প্রতিশোধই কি আদিব নিয়েছে? হয়তো। আদিব হচ্ছে এরিসের একটা ক্লাসমেট। হুর কান্না বাদ দিয়ে উঠে বসে, হালকা ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নেয়, তারপর পড়তে বসে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাশতা করতে নামে হুর। হুরকে দেখা মাত্রই হুরের চাচাতো বোন মৃধা বলে, সকাল সকাল মুডটাই খারাপ, না জানি আবার কি হয়। হুরের ছোট ভাই বলে, আমি খাবো না, আমার খাওয়া হয়ে গিয়েছে। আর এরিস তো হুরকে দেখেই বেরিয়ে যায়। হুর বলে, আচ্ছা তোমরা নাশতা খাও, আমি আসি। হুরের দিদিমা বলে, কেন রে মুখপুরি, এখন খা, খেয়ে নে, নিজের বাপের মতো আমার সংসারটাও খেয়ে নে। মিস সাহাদ বলে, মা চুপ করো, ও আমার মেয়ে, আর আমার মেয়েকে এইসব বাজে নামে ডাকবে না। হুর মা খেয়ে তারর যাবি। এরিসের বাবা এরিসের মাকে বলে, হুরকে খেতে দাও। আর হুর, মামুনি, ড্রাইভার চাচ্চু তোমাকে ভার্সিটি দিয়ে যাব। হুরের মা এইসব দেখে নাশতার টেবিল থেকে সরে যায়। হুর তার মার দিকে তাকিয়ে আছে। কি এমন হবে একটু মেয়ের মতো আদর করলে? হুর কোনো রকম খেয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। হুরের মা চলে যায় হুরের ছোট বোনকে ডাকতে। ওহি আর অনিক সেই কখন থেকে দাঁড়িয়ে আছে হুরের জন্য। হুর গাড়ি থেকে নেমে তার ড্রাইভার চাচ্চুকে বিদায় দিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। অনিক আর ওহিকে দেখে দৌড়ে তাদের কাছে আসতে গেলে কারোর সাথে ধাক্কা লাগে, আর নিচে পড়ে যায় হুর। সামনে তাকাতেই দেখে আবিদ দাঁড়িয়ে। আবিদ হাত বড়িয়ে দিয়ে বলে, লেট মি হেল্প ইউ বেবি। হুর আবিদের হাত না ধরেই উঠে দাঁড়ায়। ওহি আর অনিকও চলে আসে হুরকে পড়ে যেতে দেখে। হুর আবিদকে বলে, সমস্যা কি আপনার? আপনাকে আমি না করতে এরিস ভাইয়াকে কি বলেছেন? আবিদ ভাব নিয়ে বলে, আমি কিছু বলেছি? হুর বলে, অ্যাক্টিং করবেন না, আপনাকে ভালো ভাবতাম, কিন্তু আপনি তো একটা। তখনই আবিদ বলে, ডেবিল, তাই তো? হুর কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায় নিজের জামার ময়লা ঝাড়তে ঝাড়তে। আবিদ বলে, তোমাকে তো আমি চাই হুর বেবি। ডিপার্টমেন্টের ওপরতলায় যেতেই দেখা মিলে এরিসের বারান্দায় দাঁড়ানো ছিল তার বন্ধুদের সাথে। এর মানে সব দেখেছে, এই নিয়ে না কোনো আবার কাহিনী করে। হাতের তালু ছিলে গিয়েছে হুরের, জ্বলছে খুব। ওহি বলে, হুর, হাত তো অনেকটা ছিলে গিয়েছে। হুর বলে, অহ অহ, কিছু না, ঠিক হয়ে যাবে। হঠাৎ করে অনিক অবাক করে হুরের হাত ধরে বলে, ইস, কতটা ছিলে গিয়েছে।
হুর তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নেয়, আর এই সব নীরব দর্শক হিসাবে দেখছে এরিস। আর তখনই ক্লাসে ঢুকে যায় হুর। ক্লাস চলছিল, হঠাৎ করেই একটা মেয়ে আসে আর বলে, হুর, তোমাকে নীলা ম্যাম ডাকছে, কালকে নাকি একটা বই দিয়েছিল তোমাকে, সেটা নিয়ে যেতে বলেছে। হুর কথা মতো বই নিয়ে নীলা ম্যামকে দিয়ে আসেছে। সবাই ক্লাসে এই দিকটায় কেউ নেই। তখনই কেউ হ্যাচাকা টান দিয়ে ফাঁকা ক্লাসে নিয়ে আসে। এটা হচ্ছে মিউজিক রুম। কিছু বুঝার আগেই কেউ দরজা বন্ধ করে দেয়। মুখ দেখা না গেলেও শুধু ব্যাক সাইডটা দেখা গিয়েছে। হুর ভয় পেয়ে যায়, কাপা কাপা গলায় বলে, কে কে আপনি? হুরের প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তিটা হুরের হাত ধরে। হুর সাথে সাথে হাত সরিয়ে নিলে ব্যক্তিটা খুব শক্ত করে হুরের হাত ধরে। ব্যথায় হুরের মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জানলার ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের কিরণ এসে পড়ছে, আর হালকা হালকা মৃদু আলো। ছেলেটা নিজের প্যান্টের পকেটে থেকে একটা মলম জাতীয় কিছু হুরের হাতে লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি বোকা? আবিদ তোমাকে জেনে শুনে ধাক্কা দিয়েছে, আর তুমি কিছু বললে না কেন? হুর কাপা কাপা কণ্ঠে বলে, কে আপনি? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ছেলেটা নিজের কাজ করে বলে, আমি, কে না জানলে চলবে, বলেই চলে যায়, দরজা খুলে বেরিয়ে যায়। হুর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, কেমন অদ্ভুত একটা মানুষ। হুর দৌড়ে বাইরে আসে, ততক্ষণে ব্যক্তিটা চলে গিয়েছে। হুর সামনের দিকে পা বাড়ায়, তখনই নীলা ম্যামের ভাই এসে বলে, কি ব্যাপার হুরপরি, তুমি এখন এখানে একা একা? হুর বলে, না, নীলা ম্যাম বইটা দিতে বলেছিল, আপনি এখানে কি করেন, ক্লাস নেই? নীল বলে, ছিল, কিন্তু করার ইচ্ছে নেই, কফি খাবে? হুর বলে, না ভাইয়া, আমার ক্লাস আছে। নীল কিছু বলতে যাবে, তখনই হুরের ভয় লাগছে। হঠাৎ করে ঘাড়ে গরম কিছু উষ্ণতা অনুভব করে। পিছনে ঘুরতে যাবে, তখনই কারো বুকের সাথে ধাক্কা লেগে হুরের। ব্যক্তিটা সাথে সাথে হুরকে চেপে ধরে উল্টো করে, আর হুরের ঘাড়ে নাক ঘষতে ঘষতে গম্ভীর কণ্ঠে বলে, নীল আদ্রের সাথে এত কিসের কথা? নীলা ম্যামের ভাই। হুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? আর আমাকে এখানে কেন পড়ে আছেন? ব্যক্তিটা হুরের ঘাড়ে হালকা করে চুমু দেয়, কিন্তু ওপরে হালকা কিছুর আবরণ। ব্যক্তিটা বলে, হুর পাখি, এটা কিন্তু আমার প্রশ্নের জবাব না। নীলাদ্র কি বলেছিল? বলেই হুরের হাত আরও জুড়ে চেপে ধরে, ফলে হাতে থাকা কাচের চুড়িতে হুরের হাত কেটে যায়। হুর চোখ মুখ খিচে বন্ধ করে বলে, আহ, আমার লাগছে, আর আমি যার সাথে ইচ্ছে হবে তার সাথে কথা বলবো, আপনি কে? নয়তো আমি চেঁচাতে বাধ্য হব। ব্যক্তিটা শীতল কণ্ঠে বলল, হুস্যস, একবার ভাবো তো, তোমাকে আর আমাকে যদি কেউ এইভাবে দেখতে পায় তাহলে কি হবে? ইউ নো না, সবাই গুঞ্জন রটিয়ে বেড়াবে তুমি আমার সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছ। এখন বলো, নীলাদ্র তোমাকে কি বলেছে? হুরের হাত অনেক জ্বলছে। বেচারি বাসায় যাওয়ার আগে লাইব্রেরিতে এসেছিল বই কিনতে, কিন্তু এখানে এসেই এমন বিপদ ঘটবে কে জানে। হুর যখন বই খুঁজতে খুঁজতে একদম শেষের দিকে এক কর্নারে চলে আসে, আর তখনই সে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। হুর বলে, শুধু বলেছিল যে কফি খাবে, আমি না করে দিয়েছি, প্লিজ আমার হাতটা ছাড়ুন। হুরকে হেঁচকা টানে নিজের দিকে ঘুরিয়ে বুক সেলফের সাথে চেপে ধরে ব্যক্তিটা। গাঢ় নীল এক জোড়া চোখ, মুখে কালো মাস্ক, গেট আপ সম্পূর্ণ কালো। চোখগুলো আর কালো স্লিকি চুলগুলো দেখা যাচ্ছে। ভয়ে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে হুরের কপালে। ছেলেটা তা দেখে বলে, তুমি যে এত ভীতু আগে ভাবিনি, বলেই এক পা পিছিয়ে যায়। হুর ছেলেটার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে যেই না মাস্কে হাত দিবে, তার আগেই ছেলেটা হুরের হাতে ধরে আলতো করে চুমু দেয়। সাথে সাথে হুর হাত সরিয়ে ফেলে, কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা চোখ মেরে অন্য পাশে চলে যায়। হুরও যায়, কিন্তু না, সেখান থেকে কোথায় গেল? হুর সামনের দিকে আগাবে, তার আগেই কেউ তাকে পিছন থেকে এসে বলে, হুর মামুনি, বাসায় চলো, স্যার বকবে। হুর পিছনে তাকিয়ে দেখে ড্রাইভার চাচ্চু দাঁড়িয়ে। হুর জিভ দিয়ে ঠোঁটে ভিজিয়ে বলে, চলো।
হুর সামনের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছে। হুর একটু আগাতেই ছিটির আওয়াজ আসে। হুর পিছনে তাকিয়ে দেখে না, কেউ নেই। সব হুরের মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে হুর। একটা ক্লান্ত বিকেল। মন থেকে বেরিয়ে আসছে লম্বা এক হতাশের নিঃশ্বাস। সব কিছু কেমন এলোমেলো। তার সাথে সে ভাবছে তার জীবনটা কেমন। মা থাকতেও নেই। একটা বাবার বদলি আরেকটা বাবা পেয়েছে, কিন্তু মা। আবার এই ভার্সিটির কাহিনী। সব মিলিয়ে হুরের বিরক্ত লাগছে, মাথা ধরে এসেছে। চোখ বুঝে ফেলে হুর, মাঝে মাঝে হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলছে মৃদু বাতাসে হুরের চুল। তখনই ছাদে আসে এরিস, কানে হেডফোন। হুরকে দেখে কিছু সময়ের জন্য থমকে যায় এরিস। গোধূলির লগ্ন শুরু হয়ে গিয়েছে, চারদিকে সোনালি আর লালচে আভা, আর সেই আলো এসে পড়ছে হুরের মুখে। এরিস হুশ আসে তার বন্ধু আকাশের কথায়। এরিস বলে, তোকে আমি পরে কল দিচ্ছি। এরিসের কণ্ঠ শুনে হুর চোখ মেরে তাকায়, দেখে এরিস দাঁড়িয়ে। এরিসকে দেখলেই এখন ভয় লাগে হুর। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরিস ভ্রু কুঁচকে তাকায় হুরের দিকে। হুর ধীর পায়ে এগিয়ে আসে দরজার দিকে। হুর যখন বলতে যাবে, ভাইয়া একটু সাইড দিলে ভালো হতো, তখনই এরিস বলে, তুই আবিদকে দেখে ইচ্ছে করে দৌড় দিয়েছিলি, আর ইচ্ছে করে ওকে ধাক্কা দিতে গিয়ে নিজে পড়ে গিয়েছিস। হুর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের দিকে। একটা মানুষ এমন কিভাবে হতে পারে? হুর বলে, সেটা অ্যাক্সিডেন্টে ছিল, আর আমি কেন ইচ্ছে করে ধাক্কা দিতে যাব? এরিস এবার নড়ে চড়ে দাঁড়ায় আর বলে, ওহো, তা না হয় মানলাম, কিন্তু আরেকটা ছেলে হাত ধরল। ভার্সিটিতে এইসব করে বেড়াও তুমি? দিদুনকে বলবো? বললে কি হবে জানিস? হুর বলে, ও আমার জাস্ট ফ্রেন্ড। এরিস বলে, হো হুর, এটা এখন কমন ডায়লগ, জাস্ট ফ্রেন্ড। দিদুনের কানে যদি এই খবর যায়, তাহলে তোকে বিয়ে দিয়ে দিবে। ভালোই হবে, কি বলিস? বলবো? হুর বলে, আপনি এমন কেন করেন? আসার পর থেকে আমার সাথে লেগে আছেন। আমি কি এমন ক্ষতি করেছি আপনার? ভার্সিটির সেই প্রথম দিন থেকে এমনটা করছেন। আপনি জানতেন আমি আপনার বোন, তাও সবার সামনে র্যাগিং করলেন। এরিস একটা ধমক দিয়ে বলে, কিসের ভাই? কোন জন্মের ভাই লাগি আমি তোর? তুই আমার রক্তের সম্পর্কের বোন। তাকে আমি বোন মানি না। এখন নিচে যাবি আর কফি করে নিয়ে আসবি, নয়তো দেখিস দিদুনকে বলে তোকে বিদায় করব। হুর কিছু বলতে যাবে, তখনই এরিস বলে, নো মোর ওয়ার্ড, যা এখন, সময় 5 মিনিট। হুর বাধ্য মেয়ের মতো নিচে নামতে লাগে। চোখে চিক চিক করছে মুক্তার দানার মতো জল। বোন মানে না, মানতে হবে না। একটা মানুষ হিসাবে তো রেসপেক্ট করতেই পারে। মানুষের বাসায় একটা ফুলদানির সাথেও এর থেকে ভালো ব্যবহার করে। নিচে কিচেনে গেলে দেখতে পাই আম্মু আর কাকিমা কফি বানাচ্ছে। আমাকে দেখে কাকিমা বলে, কিরে হুর, কিছু লাগবে? হুর বলে, বড় ভাইয়ার জন্য কফি নিয়ে যেতে বলেছে। হুরের মা বলে, তোমার লাগবে না, যাও নিজের রুমে গিয়ে পড়তে বসো। এরিসকে কফি সার্ভেন্ট দিয়ে আসবে। কাকিমাও বলে, হ্যাঁ তুই যা। আমিও কথা না বাড়িয়ে রুমে চলে আসি। বই নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। তার একটু পরই কেউ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সামনে তাকাতেই ভয়ে আতকে উঠি। আজকেও যমরাজ মানে এরিস এসেছে। এরিস এসে হুরকে একগাদা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে বলে, এগুলো সব করে দিবি। তোকে বলেছিলাম না কফি দিয়ে আসতে? সার্ভেন্টকে দিয়ে কফি পাঠিয়েছিস কোন সাহসে? হুর এবার কেঁদে ওঠে আর বলে, আম্মু বলেছিল, আমি বলিনি। আর আমি হাতে ব্যথা পেয়েছি সকালে। আপনি এমন কেন? আমি কি মানুষ না? মানুষ তো কুকুরের সাথেও এতটা খারাপ ব্যবহার করে না। কথাটা শুনে কিছু না বলে সবকিছু নিয়ে রুম থেকে বেরিয়ে গেল এরিস। আর যেতে যেতে বলে, অ্যাসাইনমেন্ট করবি না বললেই পারতি। এত নাটক করার কি আছে? হাতে ব্যথা পেয়েছিস তাই কিছু বললাম না, নয়তো তোকে দিয়েই করাতাম। কালকে সব করে দিবি, বলেই চলে যায়। আর হুর তাকায় হাতের দিকে। ঈশ্বস, হাতটা কেমন হয়ে গিয়েছে। সকালে ছিলে গিয়েছে, তখন আবার সেই ব্যক্তিটার জন্য হাতটা কেটে গেল। আসলে ভাগ্য যখন খারাপ হয়, তখন এই সব আর কি। কিন্তু ব্যক্তিটা আসলে কে? মাঝরাতে হঠাৎ করে হুরের ঘুম ভেঙে যায়। ভালো লাগছিল না, তাই সে ছাদের দোলনাটায় চলে আসে। এই জায়গাটায় আসলেই মন ভালো হয়ে যায়। গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ন। লেখিকা কণিকা ইসলাম, সঞ্জু। পার্ট 3। সকাল সকাল ঘুম থেকে উঠে হুর ছাদে চলে আসে তার ফুল গাছে পানি দিতে। এটা তার নিত্যদিনের কাজের মাঝে আরেকটা। আর গুনগুন করে গান গাইছে। সকালের আবহাওয়াটাই অন্যরকম একটা। তখনই পিছন থেকে এরিস বলে, মনে রং লেগেছে সকাল সকাল?
হুর ভ্রুকুচকে তাকায় এরিসের দিকে। এরিস বলে, এই একদম এইভাবে তাকাবা না। হুর বলে, আপনার কি আমার সাথে না লাগলে ভালো লাগে না? এরিস হুরের দিকে আগাতে আগাতে বলে, কই লাগলাম তোমার সাথে? আমি তো কত দূরে, মিথ্যা কথা বলো কেন? হুর বিরক্ত হয়ে ছাদ থেকে চলে যেতে চাইলে এরিস হুরের হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সাথে চেপে ধরে বলে, নেক্সট টাইম যদি ছাদে এইভাবে আসতি দেখি তোকে জানে মেরে ফেলবো। লোককে দেখানোর দরকার নেই যে তুই সুন্দরী। হুর নিজের দিকে তাকিয়ে আতকে ওঠে। রাতে যে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ঘুমিয়েছিল সেটা পরেই ছাদে চলে এসেছে। এরিস হুরকে ছেড়ে দিয়ে চলে যায়। এরিস যখন ছাদে আসে দেখে তার পাশের বাসার একটা ছেলে হুরের দিকে তাকিয়েছিল, আর মেজাজ বিগড়ে যায় হুরকে এই অবস্থায় দেখে। হুরও নিজেকে বকতে বকতে চলে আসে রুমে। ক্যাম্পাসের পিছনে লেকের পাড়ে বসে বসে বই পড়ছে হুর, আর ওহি ঝগড়া করছে অনিকের সাথে। অনেক গান গাইছে, বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। ওহি বলে, তোকে কাছে পাওয়ার থেকে কাশতে কাশতে বমি করে গলা থেকে রক্ত বের হয়ে মারা যাওয়াটা অনেক ভালো। অনেক বিরক্ত হয়ে বলে, তোরা কি হ্যাঁ, এই যে হুর একটা বই পড়তে পড়তে অ্যাবনর্মাল হয়ে গেছে, আর তুই তো বাচাল রানী। হুর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি অ্যাবনর্মাল? তবে রে। অনেক বলে, নিজেকে বাঁচাই, পরে আবার বলবো, বলেই দৌড়, সাথে হুরও। হুর বলছে, এই দাঁড়া। অন্যদিকে এইসব ভিডিও করছে ওহি। হঠাৎ করেই অনেক থেমে যায়। সামনে তাকিয়ে দেখে তিথি দাঁড়িয়ে। তিথিকে দেখে হুর গিয়ে জড়িয়ে ধরে বলে, কি করে, কবে ফিরলি দেশে, বললি না যে? তিথি বলে, না এমনি, বাবাই হুট করে দেশে ব্যাক করে, বাবার কথা উপর আর কথা বলিনি, এইসব পরে হবে, চল একটু আড্ডা দেই। অনেক বলে, আসছে যমুনা নদী। তিথি রাগী চোখে তাকিয়ে বলে, তুই কি, তুই তো একটা হারামি। অনেক কিছু বলে না। হুর একটু আগতেই দেখে এরিস, আকাশ, আবির এই দিকেই আসছে। অনেক বলে, কি গরম, আর হুরের ওড়না দিয়ে নিজের ঘাম পরিষ্কার করে। এরিস তা দেখেও কিছু বলে না। দেওয়াল টপকে তিনজনই ক্যাম্পাসের বাইরে চলে যায়। তিথি বলে, দোস্ত, আবিরকে আজ কি হ্যান্ডসাম লাগছে। ওহি বলে, ক্রাশ খেয়েছি। অনেক বলে, সাধে মুটি হচ্ছিস, এই যে চোখ দিয়ে ছেলেদের গিলে গিলে খাস, দিন নাই রাত নাই ক্রাশ খাস, তার ফল। তিথি বলে, তুই অনেক বেশি কথা বলিস। কিন্তু হুর ভাবছে এরিসের কথা। দেখে তো মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। আর ক্যাম্পাসের দেওয়াল কেন টপকালো? বাসায় ঢুকতেই ড্রয়িং রুমে দেখা মিলে এরিসের বাসার সবাই। আজ তো মৃধার কলেজের অনুষ্ঠানে গিয়েছে। এরিসকে ভাইয়া দেখে ধীর পারে উপরের দিকে উঠতে লাগি। হঠাৎ করে এরিস ভাইয়া আমার দিকে আগাতে আগাতে বলে, ভার্সিটিতে পড়তে যাস, নাকি জাস্ট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, কোনটা? ছেলেদের সাথে এত কিসে কথা? হুর বলে, অনিক আমার ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড। এরিস বলে, ভালো ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? হুর বলে, যাই হোক, আপনাকে জবাব দিতে আমি বাধ্য না। বলেই যেই না রুমে চলে আসবে তখনই এরিস হুরের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, চুলের মুঠি ধরে বলে, এটা তো নিজের বাড়ি না, এমন যদি কুকর্তি করতে ভার্সিটি যাস তাহলে তো ভার্সিটি যাওয়া আমার বন্ধ করতে 2 মিনিট লাগবে না। ফ্রেন্ড ফ্রেন্ডের মতো থাকবে। নেক্সট যদি ওই ছেলেকে তোর সাথে এমন চিপকে থাকতে দেখি, তোকে মেরে ফেলবো, কারণ তোর জন্য আমি আমার বংশের নাম খারাপ হতে দিতে পারি না, মাইন্ড ইট। বলেই হুরকে ছেড়ে এরিস চলে যায়। হুরের চোখ বেয়ে পানি পড়ছে, এটাই তার সম্বল। রাতে সবাই বাসায় চলে এসেছে, অনেক রাগে। রাত এখন 3টা বজতে চলল। নিচে নামতে হয় পানির জন্য। তখনই দেখি এরিস ভাইয়া টুলতে টুলতে বাসায় ঢুকছে। বড় বাবা দেখলে খবর আছে, আর হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে দৌড়ে গেলাম তার কাছে। আমাকে দেখে চারপাশ দিয়ে ঘুরে বলে, হেউ হুর, আমি না তোমার টুইন দেখতে পারছি, অনেকগুলো, কি কিউট। বলে আমার গাল ধরতে, আসলে তার হাতটা আমার ওড়না দিয়ে চেপে ধরি। নিচেও রক্ত পড়ে, ফ্লোর মেখে আছে। তাকে কোনো রকম তার রুমে নিয়ে আসলাম। বেডে বসিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলাম, আর একটু পর পেয়েও গেলাম। পিছনে ঘুরতেই এরিস ভাইয়াকে দেখে অবাক হয়ে যাই। মানুষটাকে এক জায়গায় বসে থাকতে পারে না। এরিস আমাকে বলে, হুর, তুমি কিছু খুঁজছ? হুর রেগে বলে, হ্যাঁ, আপনার মাথা। এরিস হুরের কথা শুনে হাত দিয়ে নিজের মাথায় ধরে বলে, কই, আমার মাথা তো আমার সাথেই, তুমি আসো, তোমাকে কিছু দেখাবো। বলেই টেনে নিয়ে যায় তার ব্যালকনিতে। ব্যালকনিটা বেশ সুন্দর, সম্পূর্ণ কাচের। আকাশে উকি দিয়ে আছে থালার মতো একটা বড় চাঁদ। হুরকে নিয়ে নিচে বসে পড়ে এরিস। এরিস বকবক করেই যাচ্ছে, কী সব বলছে বুঝাও যাচ্ছে না। হুর ধীরে ধীরে এরিসের হাতে ব্যান্ডেজ করে দিয়ে, যেনই না হুর উঠতে যাবে অমনি এরিস হুরের ওড়না ধরে বলে, এখানে বসো। হুর বলে, না, অনেক রাত হয়েছে, আমার যেতে হবে। এরিস দাঁড়িয়ে হুরের ঠোঁটে আঙ্গুল রেখে বলে, শশ।
হুড়ের কেমন যেন লাগছে, এরিশকে রেখে দৌড়ে নিচে চলে আসে। রক্ত পরিষ্কার করে পা বাড়ায় নিজের রুমের দিকে। আজ ভার্সিটি নেই, তাই বিকালে হুড় একটু একা বের হয়েছে পার্কে। পার্কে তেমন কেউ নেই বললেও চলবে, বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে আসে সেই দিকে হুড়ের খেয়াল নেই, গাড়িও নিয়ে আসেনি, ভয় করছে এখন। একটু আগাতেই হুড় দেখে আদিব সহ আর বেশ কয়েকটা ছেলে সিগারেট টানছে আর কথা বলছে। আদিব এখানে? আদিব হুড়কে দেখে বলে, আরে হুড় নাকি, এখানে কি কর? তা একা কেন বেবি? হুড় কিছু না বলে আদিবকে পাশ কাটিয়ে চলে আসে। আদিব পিছন জেকে বলে, একা যেতে পারবে নাকি আমি আসব? হুড় কিছু না বলে একরম দৌড়ে চলে যায় সেখান থেকে। আদিব তা দেখে বাঁকা হাসি দেয় আর আবার আড্ডায় মন দেয়। একটা রিকশাও নেই। হঠাৎ করে বাইকের আওয়াজে হুড় পিছনে তাকায়। দেখে একটা ছেলে ডার্ক ব্ল্যাক কালারের একটা বাইক নিয়ে দাঁড়িয়ে। হুড়কে ধমকের সুরে বলে, হুড়, তুমি এই সময় এখানে একা একা কি কর? হুড় কণ্ঠ শুনে বুঝতে পারে এটা নীলাদ্র। হুড় বলে, একটু পার্কে এসেছিলাম। নীলাদ্র বলে, তা একা কেন? রাত হতে চলল। আচ্ছা, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। হুড়ও কথা বাড়ায় না। কিছু সময়ের মধ্যেই হুড় বাসায় পৌঁছে যায়। বাইক থেকে নামে আর তখনই বাইক নিয়ে বাসায় প্রবেশ করে এরিশ। হুড়ের দিকে একপল তাকিয়ে বাসায় চলে যায়। সারা দিনে আজ একবারও দেখা হয়নি তাদরে। বাসায় ঢুকে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে হুড় সোজা নিজের রুমে চলে আসে আর দরজাটা লাগিয়ে দেয় যাতে এরিশ না আসতে পারে। তখনই এরিশ হুড়ের বারান্দা থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ, ভালো করে লাগা, কেউ যেন না আসতে পারে। এরিশের কণ্ঠ শুনে চমকে যায় হুড়। পিছনে তাকিয়ে দেখে এরিশ দাঁড়িয়ে আছে। হুড় বলে, আপনি এখানে কি করেন? এরিশ হুড়ের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কেন, নীলাদ্রের থাকার কথা ছিল। হুড় রেগে বলে, নীলাদ্র কেন থাকবে? আর নীলাদ্র থাকলে আপনার মতো হুট করে যার রুম সে উপস্থিত নেই জেনেও কারোর রুমে ঢুকত না। এরিশ হুড়ের দিকে আগালে হুড় দরজার সাথে চেপে দাঁড়ায় আর এরিশ নিজের দুই হাত দরজার দুই পাশে রেখে আলতো করে ফু দিয়ে হুড়ের মুখে। হুড় মুখ ঘুরিয়ে বলে, কি করছেন? আর দূরে দাঁড়িয়ে কথা বলুন। এরিশ হুড়ের একদম কাছে চলে এসেছে। হুড় হাত দিয়ে এরিশকে থামিয়ে বলে, দূরে সরুন। এরিশ হুড়ের হাতটা খুব শক্তভাবে ধরে বলে, কোথায় গিয়েছিলি ওর সাথে? হুড় নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, আগে দূরে সরে দাঁড়ান, তারপর কথা বলুন। এরিশ বলে, উহু, এইভাবেই বলবি। হুড় বলে, পার্কে গিয়েছিলাম, গাড়ি নেইনি। সন্ধ্যা নেমে আসে, তখন নীলাদ্রের সাথে দেখা হয় আর নীলাদ্র আমাকে বাসায় পৌঁছে দেয়। এরিশ একটু ভেবে বলে, কাহিনীতে কোনো রসকস নেই। হুড় এবার এরিশের হাতে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে এরিশ হুড়ের হাত ছেড়ে দেয়। হুড় বলে, ওর সাথে আমার লাভ স্টোরি চলছে না যে রসকসে ভরপুর কাহিনী শুনবেন। এরিশ বলে, তোর কাহিনী পরে শুনব জংলি বিল্লি, আগে কামড় কেন দিলি সেটা বল। হুড় বলে, আপনাকে হাত ছাড়তে বলছি, ছাড়েননি কেন? তখনই এরিশের মা হুড়ের দরজায় নক করে। হুড়, কিরে, কখন ফিরলি? কাউকে কিছু বললিও না? কিছু কি হয়েছে রে মা? এরিশ বাঁকা হাসি দিয়ে হুড়ের কানে কানে বলে, এখন আম্মু তোকে আর আমাকে এক রুমে, তাও দরজা বন্ধ অবস্থায়, কি হবে রে? হুড় অসহায় দৃষ্টিতে তাকায়। এরিশ কিছু বলতে যাবে তখনই হুড় এরিশার মুখে হাত দিয়ে চেপে ধরে আর বলে, মামুনি, এমনি এখন পড়তে বসেছি, তুমি যাও, কিছু হয়নি, টেনশন নিও না। এরিশের মা বলে, চা কফি কিছু খাবে? হুড় বুদ্ধি করে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের মালাই চাটা করে দিবে? এরিশের মা আচ্ছা বলে চলে যায়। এরিশের মা যেতেই এরিশ হুড়ের হাতে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে হুড় হাত সরিয়ে ফেলে। এরিশ বলে, রিভেঞ্জ ডান। আর হুড়কে দরজার থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজ ড্রাইভার চাচ্চু আসেনি, তাই হুড়কে এরিশের সাথে যেতে হবে। নাস্তার টেবিলে হুড়ের বাবা বলে, এরিশ বাবা, তুই আর হুড় তো একই ভার্সিটিতে পড়িস, আর আজ আজিজুলও আসেনি, ড্রাইভার, তো বলছিলাম হুড়কে সাথে নিয়ে যাস। এরিশ হুড়ের দিতে তাকিয়ে জুস খেতে খেতে বলে, একদিন ভার্সিটি না গেলে কিছু হবে না। হুড় বলে, না পাপা, আমি রিকশা করে চলে যাব, সমস্যা নেই। হুড়ের দিদুন বলে, কেন রে, একদিন ভার্সিটি না গেলে কি এমন হয়, নাকি কোনো প্রেম টেম করিস? এই কথা শুনে হুড়ের কাকাই বলে, দেখ মা, মানুষের লাইফ গুছাতে সবচেয়ে বেশি কাজে আসে পড়ালেখা, আর এরিশ, তুমি হুড়কে নিয়ে যাবে তোমার সাথে। হুড় বলে, না না কাকাই, আমি একাই যেতে পারবো রিকশাতে, কি এমন হবে? মৃধা বলে, আহ বাবা, বুঝি না, যার যেই এভাবে ইচ্ছা যাক, আমাদের কি, খাও তো, খাওয়ার সময় এত কথা ভালো লাগে না। এরিশের মা মৃধার পেলেট নিয়ে বলে,
তোর খেতে হবে না, এই শিক্ষা দিয়েছি তোকে, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হুর তখনই বলে, আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি বরং আসি, আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। হুরের মা হুরের যাওয়ার পানে তাকিয়ে আছে। এরিসের মা বলে, মেয়েটাকে খেতেও দিলি না তুই? মৃধা কিছু বলতে যাবে, তার আগেই এরিস ধমক দিয়ে বলে, খাওয়ার সময় কথা ভালো লাগে না, বয়ফ্রেন্ডের গুনগান যে শুনতে সমস্যা হয় সেটা বলিস না কেন? কানে যে হেডফোন গুজে বয়ফ্রেন্ডের সাথে গুনগুন করিস, সেটা কিন্তু চোখে ঠিকই পড়ে। শুধু আজই দেখলাম খাবার টেবিলে ফোন ছাড়া। মৃধা, তোকে লাস্ট টাইম বলছি, আদিবের থেকে দূরে থাকবি। সবাই অবাক হয়ে বলে, আদিবকে? এরিস বলে, তোমাদের আদরের মেয়েকে জিজ্ঞেস করে নাও, আর তোকে যদি আমি ওর সাথে আরেকবার দেখি তাহলে তো বুঝিসই। বলেই খাবার টেবিল ছেলে বেরিয়ে যায়। সবাই মৃধাকে ইচ্ছে মতো বকছে। এরিসের মা মৃধার কাছ থেকে ফোন নিয়ে নেয়, আর বাইরে কলেজে যাওয়াটাও বন্ধ। মৃধা রাগে ফুঁসছে, হুরের চোখে পানি চিকচিক করছে। রিকশার জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। ভাগ্যটাই খারাপ তার। শেষে না পেরে কেঁদেই দেয় আর হাঁটতে লাগে। হঠাৎ করে হুরের সামনে বাইক থামে। হুর তাকিয়ে দেখে এরিস। এরিস বলে, বাইকে ওঠ। হুর কিছু না বলে এরিসকে পাশ কাটিয়ে চলে আসে। এরিস বাইক আবার হুরের সামনে থামিয়ে বলে, দেখ ছোট বাবা, আর বাবা বলেছে তোকে নিয়ে যেতে, নয়তো আমারই কোনো ইচ্ছা নেই। হুর বলে, যাব না আপনার সাথে, লাগবে না। এরিস বাইক থেকে নেমে হুরকে সোজা কোলে তুলে নেয় আর বসিয়ে দেয় বাইকে। হেলমেট পরিয়ে বলে, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর চুপচাপ বস। হুরও কথা বাড়ায় না। এরিসের সাথে ভার্সিটি চলে আসে, আর বাইক থেকে নেমে কিছু না বলেই চলে যায় ভার্সিটির ভিতরে। এরিস বলে, অকৃতজ্ঞ প্রাণী একটা, প্রতিদিন তো ঠিকই ড্রাইভার চাচ্চুকে ধন্যবাদ দেয়, আমাকে দিলে কি এমন হবে, ফালতু একটা। তখনই আকাশ পিছন থেকে আকাশ বলে, কিরে, কি এমন বকবক করছিস? এরিস বলে, তোর বিয়ের মন্ত্র পড়ছি। আবির হাহা করে হেসে দেয় আর বলে, তুই পণ্ডিতের কাজ কবে থেকে শুরু করলি? এরিস বলে, নাক বরাবর একটা ঘুষি দিব, সোজা গিয়ে পড়বি তিথির কোলে। আবিরের তিথির কথা শুনে কাশি উঠে যায় আর বলে, সালা, ওর কথা বলিস না, ক্লাসে চল। ভার্সিটিতে ঢুকতেই দেখা হয় হুরের নীলাদ্রের সাথে। নীলাদ্র হুরকে দেখে বলে, হুর পড়ি? হুর চাইলেও এখন ইগনোর করতে পারবে না। হুর বলে, হ্যাঁ ভাইয়া বলুন। নীলাদ্র বলে, আজ ফ্রি আছো? তখনই পিছন থেকে ওহি বলে, না, হুর সবসময়ই দামি, হুর সবার জন্য না, চলো তো হুর। তিথি বলে, হ্যাঁ তাড়াতাড়ি। হুর, ওহি আর তিথি ওপরে ক্লাসের দিকে যাচ্ছে। তখনই একটা আনানো নাম্বার থেকে মেসেজ আসে হুরের ফোনে। আজকে মেসেজটা দেখে হুরের মনে কৌতূহল জাগছে। কে? মেসেজে লেখা, হুর পরি ডাকার অধিকার একান্তই আমার, অন্য কেউ বলবে তো তার খবর আছে। আর 5 মিনিটের মধ্যে হলরুমে না আসলে সোজা ক্লাস থেকে তুলে নিয়ে আসতে 2 মিনিট ভাবব না। হুর ওহি আর তিথিকে যেতে বলে, নিজে হলরুমের দিকে যাচ্ছে আর ভাবছে, কে এই ব্যক্তি? হলরুমে তেমন কেউ আসেও না, তাই ভয় লাগছে। একটু দূরে যেতেই হলরুমের দেওয়ালের সাথে লেগে আছে হুর, আর তাকে দুই দিকে 2 হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে সেই অজানা ব্যক্তি। ব্রাউন টি শার্ট, মুখটা সাদা রুমালে ঢাকা, নীল রঙের চোখ জোড়া, যেন অনেক কিছুই বলছে। হুরের কানে কানে ব্যক্তিটা বলে, হুর পরি, তুমি আমার, একান্তই আমার। এই শ্যামলতার চোখের কোণের সেই কালো কাজল, চোখের এক একটা জল, ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসির মালিকটাও একান্তই আমি। জানো তো, তোমার এই বাদমি রঙের চুলগুলো হাওয়াতে এলোবেলো হয়ে তোমাকে স্পর্শ করে, খুব হিংসে হয় আমার। তোমার এক একটা চোখের সেই ঘন ঘন পাপড়িগুলো আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মারে। তুমি মানুষটা একান্তই আমার। আর সেখানে নীলাদ্র তোমাকে হুড়পড়ি কেন বলবে? হুর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যার যেটা ইচ্ছে হবে সে সেটা ডাকবে, আর আমি কোনো বস্তু না। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি একটা বস্তু। আর কে আপনি? ব্যক্তিটা অন্যদিকে তাকিয়ে বলে, তুমি কোনো বস্তু না, তুমি এমন একটা মানুষ যে যে কোনো মানুষের মন এলোমেলো করে দিতে পারে। বলেই রুমালের ওপরেই হুরের কপালে ঠোঁট ছোঁয়ায় আর বলে, আমার হুরপরির সাথে একদিন শুরু হবে আমাদের ভালোবাসার নতুন প্রণয়ন। বলেই চলে যেতে চাইলে হুর ছেলেটার হাত আঁকড়ে ধরে। ছেলেটা পিছনে তাকিয়ে বলে, সেদিনের মতো আজও আক্রমণ করবে? কি দরকার বলো? সময় হোক, আমি নিজে দাঁড়াবো তোমার সামনে, আজ আসি। বলেই হুরের হাত ছাড়িয়ে চলে যায়। হুরের হুশ আসে ফোনের রিংটোনে। দেখে ওহি কল দিয়েছে। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। হুর এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওপরের দিকে যায়। ক্লাস শেষ করে ওহি, তিথি আর হুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। হুর ভাবছে, কিছুদিন যাবৎ তার সাথে এইসব কি হচ্ছে।
কিন্তু হঠাৎ করেই ক্যান্টিন থেকে করলার ধরে আবিদকে টানতে টানতে নিয়ে আসছি এরিস। অন্যদিকে আবির আর আকাশের হাতে হকি স্টিক, সাথে ওদের গ্যাংয়ের অনেকে। মাঠে ফেলে আর কোনো থামাথামি নেই। এরিস এলোমেলোভাবে মারতে লাগে, আকাশের হাত থেকে হকি স্টিক নিয়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হুর তাড়াতাড়ি করে গিয়ে এরিসকে ধরে বলে, কি হচ্ছে, এভাবে মারছেন কেন ওনাকে? কি করেছেন উনি? এরিস রাগে ফুঁসছে হুরকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে বলে, তোর কি কি লাগে তোর? হুর বলে, কিছু না লাগুক, কিন্তু একজনের গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। এরিস হকিটা জোরে নিচে ফেলে হুরের দিকে আগাতে লাগে। হুর তা দেখে 2 পা পিছিয়ে যায়। এরিস বলে, আমার বোন সহ আরও কতগুলোর মেয়ের জীবনও নষ্ট করেছে, তার কোনো হিসাব আছে? আর শুনলাম তোকেও নাকি প্রপোজ করেছে, একসেপ্ট করেছিস নাকি? এ তো ভালোবাসা কেন? অপরদিকে আবির আর আকাশ ইচ্ছে মতো মারছে আদিবকে। ক্যাম্পাসে শুধু এরিসের আর মারের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই চুপ, কারও মুখে কথা নাই। ওহি কিছু বলতে চাইলে তিথি বারণ করে। হুর বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার যা ইচ্ছা করুন। এরিস এক পলক হুরের দিকে তাকিয়ে পিছিয়ে যায়। আর এই এক নজরের মানে আর কেউ না বুঝলেও হুর ঠিকই বুঝতে পেরেছে, এটার মানে খুব সোজা। তোকে আমি পরে দেখে নিচ্ছি। ওহি হুরের হাত ধরে বলে, চল এখান থেকে। তিথি আর ওহি বকবক করেই যাচ্ছে। তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এরিস, আকাশ আর আবির। ওপর দিকে ভয়ে শেষ হুর। সেই কখন থেকে অপেক্ষা করছে এরিসের জন্য। হুরের বাইকটা অবধি দেখা যাচ্ছে না, চলে গিয়েছে নাকি? একটু আগাতেই দেখা মিলে এরিসের মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে রক্ত জমে আছে। বাইক নিয়ে এসে হুরকে উদ্দেশ্য করে বলে, জলদি ওঠ, তোকে বাসায় দিয়ে আবার আসতে হবে। হুর বলে, ব্যথা পেলেন কিভাবে? এরিস বলে, তোকে যা বলেছি কর। হুর বলে, আপনার সমস্যা হলে থাক যান আপনি। এরিস রাগে সত্যি সত্যি চলে যায়। আদিবকে তখন মারার পর আদিব আবার আসে তার দলবল নিয়ে। পিছন থেকে এরিসকে আঘাত করে, কিন্তু এরিস, চকাশ, আবির আরও অনেকে রিল তাদের সাথে পেরে ওঠেনি। আর সেই রাগই ঝাড়ছে এরিস হুরের ওপর। বাসায় ফিরে নিজের রুমে ফ্রেশ হয়ে বসেছে হুর। সাথে মেসেজ আসে অনিকের। আজকে ভার্সিটিও আসেনি। অনেকের মেসেজ দেখে হুর কল দেয়। অনেক কল রিসিভ করে একরকম কেঁদে দেয় আর বলে, দোস্ত একটু হেল্প করবি? হুর অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে এমন? লাগছে কেন তোর কণ্ঠ? আর ভার্সিটিও এলি না? অনেক বলে, সকালে বাবা বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে হয়। এখন ডক্টর বলছে অপারেশন করতে হবে, নয়তো বাবাকে বাঁচানো যাবে না। মাও ভেঙে পড়েছে, শুধু 50,000 টাকা হলেই হয়ে যায়, একটু হেল্প কর না। হুর বলে, আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি দেখছি। হুর ধীর পায়ে নিজের বাবার রুমের দিকে যাবে। তখনই দেখে সবাই একসাথে বসে বসে নিজে গল্প করছে, সাথে এরিসও আছে। হুর গিয়ে তার বাবাইকে বলে, বাবাই, আমার 50,000 টাকা লাগবে, আর্জেন্ট। হুরের দাদি বলে, কেন রে মুখপুরি, কি করবি আবার এতগুলো টাকা দিয়ে? সবই তো পাচ্ছিস। হুরের বাবা হালকা জোর গলায় বলে, মা, এখানে বাবা মেয়ের কথা হচ্ছে, তুমি কথা না বললেই খুশি হব। হুরের মা বলে, এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি? হুর মাথা নিচু করে বলে, আমার লাগবে, একটা ফোন কিনবো তাই। হুরের বাবা বলে, এই ব্যাপার? হুরের কাকাই আর বাবাই মিলে হুরকে টাকা দিয়ে দেয়। হুর ধন্যবাদ বলে ফোন দিয়ে অনিককে তাদের বাসার সামনের পার্কে আসতে বলে। সবাই হুরের কথা বিশ্বাস করলেও এরিসের হয়নি। হুর তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এরিস সেটা দেখে হুরের পিছু পিছু যায়। দেখে হুর অনেকে টাকা দিচ্ছে, সেটা দেখে হাততালি দিয়ে এরিস বলে, বাহ বাহ, ফোন কেনার নাম করে বয়ফ্রেন্ডকে টাকা দিচ্ছিস। অনেক বলে, ভাইয়া, আপনি যা ভাবছেন তেমনটা না। হুর বলে, অনিক তুই যা, নয়তো লেট হয়ে যাবে। অনিক কিছু বলতে চাইলে হুর বলে, যা। অনিক টাকাগুলো নিয়ে চলে গেলে হুর কিছু বলতে যাবে, তার আগেই চড় বসিয়ে দেয় এরিস হুরের গালে আর বলে, বাবাই আর কাকাই মিথ্যা কথা বললে হলেও আমাকে বললে পার পাবি না। বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকতে, বাসায় চল আগে। বলেই হুরের হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসে।
হুড়কে এভাবে নিয়ে আসতে দেখে হুড়ের কাকাই বলে, কি হয়েছে, এভাবে ওকে কোথা থেকে নিয়ে আসছিস? মাত্রই না বের হলো, আর হুড় কান্না করছে কেন? এরিস রাগে চিৎকার দিয়ে বলে, সব তোমাদের আদরের নমুনা। বয়ফ্রেন্ডের সাথে দেখা করে টাকা দিতে গিয়েছিল। সবাই অবাক। মৃঘা বলে, সকালে তো আমাকে বললে এখন? হুড়ের দিদুন বলে, দেখিস তো আমার পরিবারের মান-ইজ্জত ডুবাতে এসেছে এই মুখপরি। এই টাকাগুলি কি তোর বাপের? হুড়ের বাবাই বলে, সবাই চুপ। হুড় মামুনি, কি হয়েছে সত্যি করে বলো। হুড়ের মা এসে হুড়ের হাত ধরে একপাশে টেনে নিয়ে বলে, কি শুরু করেছো তুমি? এইসবের মানে কি? এরিসের মামা এসে হুড়ের মাকে ধমক দিয়ে বলে, কি করছিস? ভাইয়া কথা বলছে না। হুড় এবার না পেরে কেঁদেই বলে, অনেক হয়েছে, আমাকে তো একটু বলতে দিবে? হ্যাঁ, আমি অনেকের সাথে দেখা করতে গিয়েছিলাম, টাকাও দিয়েছি, কিন্তু সেটা ওর প্রয়োজন ছিল। ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকার প্রয়োজন ছিল তাই দিয়েছি। আর ও আমাকে দিয়ে দিত টাকাটা, আমি জানি, তাই বলেছি আমার লাগবে। হ্যাঁ, জানি সত্যি বললে হয়তো সমস্যা হতো না, তার জন্য সরি। আর এই বাড়িতে কেন পড়ে আছি জানতে চাও? শুধু একটু পরিবারের জন্য, নিজের মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য। টাকা পয়সার কথা আসলে আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছে অনেক। আমাকে নিয়ে এত সমস্যা, তাহলে আমিই চলে যাচ্ছি বলেই বাসা থেকে বেরিয়ে যায় হুড়। এরিস তো স্তব্ধ হয়ে আছে। এরিসের মা এরিসকে একটা থাপ্পড় লাগিয়ে বলে, তোরা ভাই বোন আমাকে শান্তি দিবি না, তোদের জন্য মেয়েটা এইভাবে বেরিয়ে গেল। এরিস কাউকে কিছু না বলেই দৌড়ে বাইরে চলে যায় হুড়কে খুঁজতে। সাথে সাথে বের হয় হুড়ের বাবা চাচাও। অন্ধকার হয়ে এসেছে, রাস্তার পাশের ল্যাম্পের আলোয় হাঁটছে হুড়, আর ভাবছে সে এখন কোথায় যাবে। আর যা হোক ওই বাড়িতে আর ফিরবে না। চোখের কেন জমেছে এক রাশ অভিমান আর জল। সামনে যেতেই দেখা মিলে একটা ছোট চা বিস্কিটের দোকান। সেখানে একটা ৫-৬ বছরের বাচ্চাকে তার মা বকছে, এ তো সন্ধ্যা করে বাসায় ফিরেছে তাই। হুড় সেদিকে এক পলক তাকিয়ে নিজের মতো হাঁটতে লাগে। বেশি দূর হয়নি বাসা থেকে যে চলে এসেছে, হয়তো মিনিটে ৪-৫। পৃথিবীর নিয়মগুলো কেমন অদ্ভুত, সেই নিয়মগুলো আরেক নিয়মের সাথে বাঁধা। যেই জিনিসটা তুমি খুব করে চাইবে সেটা তুমি কখনোই পাবে না। হুড়ের ক্ষেত্রেও তাই। হুড় তো এত কিছুর বিনিময়ে একটা সুন্দর পরিবার চেয়েছিল। কিছুদূর যেতেই দৌড়ে এসে হুড়কে ধরে কেউ। অন্ধকারে আচমকা এমন হওয়াতে হুড় অনেকটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সেই ব্যক্তির থেকে নিজেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তাকে। লাইটের আলোতে হুড় তাকিয়ে দেখে এরিস। এরিসকে দেখে হুড় দৌড় দেয়, কারণ সে আর ওই বাড়িতে যাবে না। এরিসও হুড়ের পিছু পিছু দৌড়। এরিস বলছে, এই হুড় দাঁড়া, হুড় থামতে বলছি। হুড় নিজের চোখ মুছে বলে, না, আমি যাব না আপনার সাথে, থাকুন আপনারা সুখে, আমার মতো অশান্তিকে আর দেখতে হবে না, চলে যান। এরিস হুড়ের অনেকটা কাছে চলে এসেছে। হুড়কে উদ্দেশ্য করে এরিস বলে, ভালে মতো বলছি থামতে, আমি ধরলে খবর আছে। হুড় থেমে যায় আর এরিসের দিকে তাকিয়ে বলে, কি করবেন, কি করবেন আপনি? ভয় পাই আপনাকে আমি? জাস্ট সম্মান করি, নয়তো আপনার প্রতিটা কথার জবাব আমার কাছে আছে। এরিস বলে, বিড়াল থেকে বাঘিনী। হুড় বলে, যা ইচ্ছা তাই আমি, যান, আমার পিছু কেন এসেছেন? এরিস হুড়ের হাত ধরে বলে, বাসায় চল, তারপর কথা হবে। হুড় এরিসকে তার হাত ছাড়ার জন্য বলছে, ছাড়ুন আমাকে, আমি থাকব না আপনাদের সাথে। এরিস হুড়কে এক টানে নিজের কাছে এনে তার বাহু ডোরে আবদ্ধ করে ফেলে। হুড় তখনও নিজেকে ছাড়াতে ব্যস্ত। হঠাৎ করে এরিসের দিকে তাকিয়ে হুড় চুপ করে যায়। খুব শান্ত কণ্ঠে হুড় বলে, ছাড়ুন আমাকে। এরিস হুড়ের চোখের দিকে তাকিয়ে বলে, না। হুড় এবার মাথা নিচু করে কেঁদে দেয়। হুড় বলে, ছাড়ুন, আমি চলে যাব। এরিস খুব ধীর কণ্ঠে বলে, সরি। হুড় তখনও কাঁদছে। এরিস হুড়ের মাথার সাথে নিজের মাথা লাগিয়ে বলে, সরি বলেছি তো, আর কাঁদে না, বাসায় চল। হুড় বলে, আমি যাব না। এরিস কিছু বলতে যাবে তখনই এরিসের বাবা আর হুড়ের বাবা গাড়ি নিয়ে চলে আসে। এরিস হুড়ের বাবাকে দেখে বলে, চাচ্ছু, তোমার মেয়ে বাসায় যাবে না, আমাকে দেখে দৌড় দিয়েছে তাই ধরে রেখেছি। হুড়ের বাবা গাড়ি থেকে নামে আর এরিসও হুড়কে ছেড়ে দেয়। হুড়ের বাবা গাড়ি থেকে নামে, হুড়ের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বাসায় নিয়ে আসে। হুড়কে দেখে এরিসের মা ছুটে আসে আর হুড়ের মাথায় হাত বুলিয়ে বলে, পাজি মেয়ে, জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, এ তো রাগ কিসের?
হুরের মা দূরে এক কোণে হুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। হুরের দিদুন বলে, এ তো রাগ কেন? মেয়েদের এ তো রাগ থাকতে নাই। এত বড় মেয়ে কাণ্ড দেখ, বুদ্ধি নাই, বলেই নিজের মতো পান চিবুতে লাগে। হুর কাউকে কিছু না বলে তার মার দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে চলে যায়। আর এরিসের মা এরিসকে উদ্দেশ্য করে বলে, তোকে যদি আর কোনো দিন হুরের সাথে লাগতে দেখেছি তো দেখিস। হুরের বাবা বলে, আজকে তোমাদের জন্য আমার মেয়ে এমন কাজ করেছে, যদি আমার আর আমার মেয়ের থেকে কারো সমস্যা হলে সে বাসা থেকে বেরিয়ে যেতে পারো, সেটা এবার যেই হোক না কেন। এরিসের বাবা বলে, আর আজকের পর যাকে দেখব হুরের সাথে খারাপ ব্যবহার করতে, তার খবর আছে। হুরো আমাদের পরিবারের একজন, আমাদের পরিবারেরই মেয়ে, আর এরিস তোকেও বলছি। বৃদ্ধার আম্মু 2 কাপ চা করে দাও, মাথা ধরেছে, বলেই এরিসের বাবা আর হুরের বাবা চলে যায়। অপরদিকে নিজের রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসে হুর। দিন শেষে এখানেই ফিরতে হলো, সে যে বাধ্য, কারণ একটাই, তার যাওয়ার জায়গা নেই। ঠান্ডা ঠান্ডা একটা আমেজে হুর চুপচাপ নিজের মতো দোলনায় গিয়ে বসে পড়ে। চোখ দুটো আজ খুব ক্লান্ত, চোখগুলো বুজে ফেলে হুর। ইচ্ছে করছে না, আর এই আলোটা একটু অন্ধকার হলে ভালো হয়। তাই আবার উঠে ছাদের লাইট অফ করতে যাবে, তখনই হুর দেখে এরিস ছাদে এক সাইডে দাঁড়িয়ে সিগারেট টানছে। এর জন্যই হয়তো ছাদের লাইট অন। এরিস পিছনে তাকিয়ে দেখে হুরকে দেখে এরিস সিগারেট ফেলে দেয় আর বলে, তুই এখন এখানে? হুর এরিসের কোনো কথার জবাব না দিয়ে নিচে চলে আসে। আসলে সত্যি কথা বলতে বর্তমানে এরিসের সাথে কোনো ভেজাল করতে চাচ্ছে না হুর। রুমে এসে গায়ে চাদর টেনে নিয়ে শুয়ে পড়ে, লাইটটা অফ করে। অনেকটা সময় পেরিয়ে গেছে। হঠাৎ করেই হুরের রুমে আসে কেউ। হুরের মা এসেছে। এসে দেখে হুর ঘুমিয়ে গিয়েছে। লাইটের আলোর কারণে এতে হুরের একটু সমস্যা হয়, আর অন্য পাশে ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। হুরের মা হুরের পাশে বসে গায়ের চাদরটা ভালো মতো কেনে দেয়, আর কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। হুরের বাবা তখন তার রুমের দিকে যাচ্ছিল। হুরের মাকে দেখে থমকে যায়। মা মেয়েকে দেখে এক গাল হেসে সে চলে যায়। কিছু সময় পর হুরের মাও রুমের লাইট অফ করে চলে যায়। সকাল সকাল আজ আর নাস্তার টেবিলে আসেনি হুর তার বাবা আর কাকাইকে বিদায় দিয়ে সোজা ভার্সিটির জন্য বেরিয়ে যায়। এরিসের মা কিছু মুখে দিতে বললে হুর বলে সে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে। কেউ কিছু বলে না। ভার্সিটিতে পৌঁছে সোজা লাইব্রেরিতে চলে আসে। খাওয়ার আর ইচ্ছে নেই, আর নিজের মতো একটা বই খুঁজে পড়তে লাগে হুর। তখনই ওহি এসে চেয়ার টেনে বসে পড়ে হুরের পাশে। হুর এক পলক তাকিয়ে আবার মন দেয় নিজের পড়ায়। হুরকে দেখে ওহি বলে, আর কিছুদিন পর চশমা নিতে হবে। ভাই, তোর ফোন আছে না, ফোন চালা, এত বই কেন? অনিক ঠিকই বলে তুই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিস। আচ্ছা, 2 দিন যাবৎ অনিক আসছে না কেন? হুর বলে, ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তিথি কোথায়? ওহি বলে, কি বলিস, কবে, কিভাবে? হুর বলে, কালকে বলেছে। দেখতে যাবি আঙ্কেলকে? ওহি বলে, আচ্ছা আগে তিথি আসুক, কিভাবে কি হলো এটা বল। তারপর হুর ওহিকে সব বলে। তিথি আসলে 3 জনই বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্য। ওহি কিছু ফল কিনে নেয়। হুর আজ প্রতিদিনের তুলনায় খুবই কম কথা বলছে। হসপিটালে গিয়ে অনিককে ফোন দিতেই অনিক নিচে আসে, আর হুরকে দেখে খুশিতে হাত ধরে বলে, দোস্ত, তোর জন্য বাবা ঠিক হয়েছে, ধন্যবাদ। হুর নিজের হাত অনিকের থেকে ছাড়িয়ে বলে, আগে আঙ্কেলের সাথে দেখা করব, চল। অনিকের বাবাকে দেখে এসে ভার্সিটি শেষ করে দাঁড়িয়ে আছে হুর। একটু পর নাকি ড্রাইভার চাচ্চু আসবে। ভার্সিটি শেষ করে দাঁড়িয়ে আছে হুর। 4:30 বাজে। একটু পর নাকি ড্রাইভার চাচ্চু আসবে। তখনই পিছন থেকে কেউ হুরের চোখ বাঁধে। হুর কিছু বলতে যাবে, তখনই তার কানের কাছে মুখ এনে হালকা করে বলে, আমি হুর পাখি, ভয় পেও না। হুর রুমালটা খোলার চেষ্টা করতে করতে বলে, কে আপনি? আপনাকে আমি চিনি না, ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব। হুর আর কিছু বলতে যাবে, তখনই সেই অচেনা ব্যক্তি তাকে কোলে তুলে নিয়ে কারে বসিয়ে দেয়, আর হাতটা বেঁধে দেয়। হুর বলে, এই ছাড়ুন আমাকে, আপনি কি মেয়ে পাচারের কাজে যুক্ত? ব্যক্তিটা কিছু না বলে কারের ডোরটা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। হুর বলে, কেউ আছো, হেল্প? ব্যক্তিটা কার স্টার্ট করে বলে, দেখ হুর, অযথা নিজের এনার্জি লোস্ট করে লাভ নাই, কারণ তোমার আওয়াজ আমি ছাড়া আর কেউ শুনতে পারবে না। তার থেকে ভালো তুমি চুপ থাকো আর গান শোনো।
হুর বকবক করেই যাচ্ছে, তাকে নিয়ে কোথায় যাচ্ছে, কে সে? শেষে লোকটা বিরক্ত হয়ে ললিপপ থেকে খোসা ছাড়িয়ে হুরের মুখে দিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে হুর চমকে যায়, কিন্তু যখন বুঝতে পারে এটা ললিপপ, তখন হুর বলে, বাচ্চাদের মতো আমাকে চকলেট খাইয়ে সেন্সলেস করে পাচার করে দিবেন? দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? তখনই লোকটা আরেকটা ললিপপ হুরের মুখে পুরে দেয়। হুর বেচারি এখন কথা বলতে পারছে না, উম করছে। ব্যক্তিটা বিরক্ত হয়ে বলে, তুমি তো এত বকবক করো কেন? কখনোই তো দেখিনি, এত বকবক করতে দেখিনি, চুপ থাকতে পারো না? অপরদিকে বিরক্তির চরম পর্যায়ে অবস্থান করছে হুর, মুখটা ব্যথা হয়ে গিয়েছে। ঘণ্টা দুয়েক পর যখন কারটা স্টপ হয়, তখন আবার হুরকে সে কোলে তুলে নেয়। সারা রাস্তায় হুর আর একটা কথা বলে নাই। একটু পরই হুরকে কোল নিয়ে হাঁটতে লাগে। বেশ কিছু সময় পার হওয়ার পর হুরকে নামিয়ে দেয়, আর হাতের বাঁধান খুলে দিয়ে দূরে আড়ালে চলে যায়। হুর কারো আওয়াজ না পেয়ে ভয়ে ভয়ে চোখ খোলে। আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়ে যায়। ভয়টা আরও বেশি হয় যখন আচমকা আওয়াজ শোনা যায়। আকাশের দিকে তাকিয়ে হুর দেখে আতশবাজি ফুটছে, আর খুব সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে হুর পড়ি। হুর তো অবাক, সে ভুলেই গিয়েছিল আজ তার বার্থডে। সন্ধ্যার সময় হালকা অন্ধকার, তার মাঝে এই মনোমুগ্ধকর পরিবেশ। আশেপাশে তখন হাজারো জোনাকি পোকার আনাগোনা। হুর নিজের হাত দিয়ে কয়েকটা জোনাকি পোকা আবদ্ধ করে নেয়। তখনই কেউ একজন হুরের পিছন থেকে গলায় একটা চেন পরিয়ে দেয়। হুর পিছনে ফিরে দেখে সেই লোকটা। সে খুব সুন্দর করে বলে, আজকের দিনটা তোমার ছিল, আর তুমিই ভুলে গিয়েছ, কিন্তু আমি তো ভুলিনি। হ্যাপি বার্থডে হুর, আমার হুর। হুরের চোখের কোনা পানি, এতটা তার জন্য কেউ করেনি। হুর বলে, আমি জানি না আপনি কে, আমার কি হন, আমার ব্যাপারে এতটা কিভাবে জানেন, কিন্তু এতটা করার জন্য ধন্যবাদ। আমি সত্যি ভুলেই গিয়েছিলাম। ছেলেটা হুরের চোখের পানি মুছে বলে, উহু, কাঁদবে না। আর শোনো, রাত হয়েছে, বাসায় ফিরতে তো হবে তোমার, সবাই টেনশন করবে। কেকটা না হয় তোমার নেক্সট বার্থডেতে একসাথে কাটলাম, চলো এখন। হুড়ো কিছু বলে না, কেন যেন খুব ইচ্ছে করছে মানুষটাকে বিশ্বাস করতে। ছেলেটা আবার হুরের চোখ বেঁধে দিয়ে বলে, এখন তোমাকে সত্যি সত্যি পাচার করে দিব কিন্তু তোমার বাসার লোকের কাছে। আর দেখ, এই হাতাহাতি করো না, নয়তো আবার ওইভাবে রেখে দিব। হুর কিছু বলে না, চুপচাপ তার সাথে গিয়ে বসে। বাসার ঠিক একটু আগেই হুরকে কার থেকে নামিয়ে দেয়, আর কিছু না বলেই কার নিয়ে চলে যায়। হুর পিছনে তাকিয়ে দেখে কারটা অনেক দূর চলে গিয়েছে। রাত অনেক। হুর ভাবছে বাসায় গিয়ে কাকে কি জবাব দিবে। বাসায় ফিরতেই সম্পূর্ণ বাসা ফাঁকা, কেউ নেই। তখনই ওহি আর তিথি বেরিয়ে আসে হ্যাপি বার্থডে বলতে বলতে। ইরিশের মা আসে কেক নিয়ে। হুরের বাবা, কাকাই হুরের মা, সবাই মিলে কেক কাটে। হুর সবাইকে খাইয়ে দিলেও হুরের মাকে দেয় না। হুরের মা নিজে কেক কেটে হুরকে খাইয়ে দেয়। তখন হুরও একটু দেয়। মৃধা আর হুরের ছোট বোন এসে বলে, উফ, এত চিৎকার কেন করছো? হুর তার ছোট বোন আলাইনাকে ডেকে বলে, আলাইনা, আপ্পির কাছে আসো। আলাইনা বলে, না, মৃধা আপু বলেছে তোমার কাছে আসলে তুমি আমাকে মারবে। সবাই মৃধার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হুর বলে, কিছু বলবো না, আসো না একটু। আলাইনা হুরের কাছে গেলে হুর আলাইনাকে কেক খাইয়ে চুমু দিয়ে বলে, এইবার যাও। আলাইনাও কি মনে করে হুরকে চুমু দিয়ে হ্যাপি বার্থডে বলে চলে যায়। মৃধা রেগে অনেক আগেই চলে গিয়েছে। হুরের দিদুন নিজের রুমে। হুর দরজার দিকে তাকিয়ে দেখে ইরিশ আসছে। ইরিশের মা বলে, ইরিশ এখানে আয়, আজ হুরের বার্থডে। ইরিশ হুরকে দেখে বলে, এ তো আদিক্ষেতার কি আছে, আজব, আজকে তো আর ওর একার বার্থডে না। আর ইরিশ চলে যায়। হুর জানতো এমনটাই কিছু হবে, তাই আর কিছু বলে না। ইরিশকে তার কাকাই কিছু বলতে চাইলে হুর বলে বাদ দিতে। পরে সবাই হুরকে বিদায় দিয়ে চলে যায়। হুর নিজের রুমে এসে দেখে ইরিশ বসে আছে, আর হুরের দিকে তাকিয়ে আছে। হুর ধীর পায়ে এগিয়ে আসে ইরিশের দিকে। ইরিশকে দেখে বলে, আপনি এখানে? ইরিশ ভ্রু কুঁচকে বলে, কেন, নিষেধ নাকি? আর বাসায় ফিরতে লেট হলো কেন? ড্রেসও চেঞ্জ করিসনি, কাঁধে ব্যাগ, আবার বার্থডে, বয়ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করেছিস? হুর বিরক্ত হয়ে বলে, সমস্যা কি আপনার? যখন তখন আমার রুমে কি করেন? ইরিশ বলে, এই রুমে আমি হীরা মুক্তা রেখে গিয়েছি, তাই আসি, তোর সমস্যা? বাসাটা কিন্তু আমার, শুধু রোমটাই তুই থাকিস। হুর বলে, বাসাটা আপনার না, বাবাই আর কাকায়ের। আপনি এটা বলেন এখানে কেন এসেছেন? আর আপনিও তো বাইরে ছিলেন, একই ড্রেস, জিএফের সাথে ছিলেন নাকি ডেটে? ইরিশ দাঁড়িয়ে যায় আর হুরের দিকে আগাতে আগাতে বলে, আমার বিল্লি আমাকেই মিয়াও। হুর পিছাতে পিছাতে বলে, এই, আপনি আগাবেন না। ইরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,
ভয় লাগে? হুর কিছু বলতে যাবে, তখনই ইরিশ সিটি বাজাতে বাজাতে চলে যায়। আবার কি মনে করে ফিরে আসে, দেখে টেবিলের ওপর ফলের ঝুড়ি রাখা। ইরিশ এসে সেখান থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বলে, এই নে, এখানে যেই সব ফল রাখা আছে এগুলো তোর বার্থডে গিফট আমার তরফ থেকে। হুর ফলের ঝুড়িটা ইরিশের হাত ধরিয়ে দিয়ে বলে, যান, আপনাকেই গিফট করে দিলাম, কিন্তু প্লিজ যান। ইরিশ বলে, আমার থাকার ইচ্ছেও নেই। ভালো কথা, তোর বান্ধবী তিথির ফোন নাম্বারটা লাগবে? হুর বলে, কেন, লাইক করেন? ইরিশ বলে, তাতে তোর কি, তোর তো নীলাদ্র আছে। হুর এরিশকে রুম থেকে বের করে মুখের ওপর দরজা লাগিয়ে বলে, দিব না নাম্বার, যান, ভাগেন এখান থেকে। ইরিশ বলে, তোকে দেখে নিব কালকে। হুর দরজাটা খুলে মুখ বের করে বলে, এই যে, এই দিকে তাকান, দেখছেন, হয়েছে না, বাই, বলেই দরজা লাগিয়ে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো হুর ছাদে আসে গাছে পানি দিতে। কাল সকালে আসা হয়নি। হুর পানি দিচ্ছে গাছে, হঠাৎ করেই পানি আসা বন্ধ হয়ে যায়। হুর পিছনে তাকিয়ে দেখে ইরিশ দাঁড়িয়ে আছে পাইপের ওপর পা দিয়ে। হুর বলে, এই পা সরান, আপনার জন্য পানি আসছে না। আর সাথে সাথে ইরিশ সরে দাঁড়ায়, ফলস্বরূপ পানি তো একরকম ভিজে একাকার হয়ে গেছে হুর। এরিশ হুরের এই অবস্থা দেখে হাসতে হাসতে নিচে বসে পড়ে। হুর কিছু সময় এরিশের দিকে তাকিয়ে এরিশকেও ভিজিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে এরিশ তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। হুর বলে, হাসুন হাসুন। এরিশ দূরে সরে যায় আর বলে, দেখ হুর, ভালো হচ্ছে না। হুর বলে, কি ভালো হচ্ছে না, আপনি করলে ঠিক, আমি করলেই দোষ। তখনই ছাদে আসে এরিশের মা। দুজনকে এভাবে দেখে ধমক দিয়ে বলে, কি শুরু করছিস দুজনে, এত চিৎকার কেন? হুর বলে, সব দোষ তোমার এই ছেলের। এরিশ আমতা আমড়া করে বলে, আমি আমি কি করলাম আবার, আমি কিছু করিনি। এরিশের মা রেগে বলে, দুইটাই যা এখান থেকে, সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। হুর যা, ফ্রেশ হয়নে, নয়তো ঠান্ডা লাগবে, আর এরিশ তুইও। এরিশ আর হুর দুজনেই চুপচাপ বাধ্য ছেলেমেয়ের মতো নিচে চলে আসে। হুর যখন রুমে ঢুকবে তখনই এরিশ হুরকে বলে, তোকে আমি দেখে নিব। হুর বলে, আমিও ছাড় দিব না, অকারণে ঝগড়া করবেন তো আমিও ছাড়ছি না। এরিশ হুরকে ব্যাং করে বলে, আমিও ছাড়ব না, যা এখান থেকে পেছি। হুর এরিশকে বলে, আপনি কি প্যাঁচা, আর রুমে চলে যায় হুর। ভার্সিটিতে এসে অনিককে দেখে খুশি হয়ে যায় হুর। অনিককে গিয়ে জিজ্ঞেস করে, কি রে আঙ্কেল, কেমন আছে? অনিক বলে, বলো আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা শুন, তিথি আর ওহি কোথায়? হুর বলে, আসবে হয়তো একটু পর। আচ্ছা আমি লাইব্রেরিতে যাই, তুই ক্যান্টিন থেকে কফি নিয়ে আয়। অনেক বলে, তুই এই বই পড়তে পড়তে চোখগুলো খাবি। হুর চোখ পাকিয়ে অনেকের দিকে তাকালে অনেক বলে, যাচ্ছি যাচ্ছি। লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে বসে পড়ে হুর। তেমন কেউ নেই বললেই চলে। হঠাৎ করেই কেউ হুরের সামনে এসে বসে পড়ে। হুর সামনে তাকিয়ে দেখে সেই ব্যক্তি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার চোখগুলো আজ নীল না, বরঞ্চ হালকা বাদামি। লোকটা কি লেন্স ব্যবহার করে? ব্যক্তিটা ভ্রুর ওপরে হালকা কিছু একটা দাগ, কিন্তু চুলগুলোর কারণে বোঝা যাচ্ছে না তেমন। ব্যক্তিটা ইশারায় বলে, কি হয়েছে? হুর বলে, আপনি এখানে? ব্যক্তিটা একটা শপিং ব্যাগ হুরের হাত ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার বার্থডে গিফট। আচ্ছা আসি, ক্লাস শুরু হয়ে যাবে তোমার, বলেই উঠে দাঁড়ায়। হুর বলে, আমি এটা নিতে পারবো না, আপনাকে আমি চিনি না, আর এই চুর পুলিশের গেম শেষ করুন। হুরের কথায় কোনো পাত্তা না দিয়ে ব্যক্তিটা পা বাড়ায় বাইরের দিকে। হুর ও ব্যাগটা টেবিলে রেখে যেই না বাইরে যাবে তখনই অনিক এসে হাজির। হুরকে দেখে বলে, কিরে কোথায় যাস? হুর বলে, তুই একটু থাক, আমি আসছি, বলেই বাইরে আসে। দ্বিতীয় তলায় নামতেই হুর দেখে এরিশ নিজের শার্টের হাতা গুটাচ্ছে। আবির আর আকাশ দাঁড়িয়ে কথা বলছে এরিশের সাথে। হুর ভাবে হয়তো এরিশ সেই ব্যক্তিকে দেখেছে। হুর গিয়ে এরিশকে বলে, ভাইয়া, এখান দিয়ে গ্রিন শার্ট, মুখে মাস্ক পরা কোনো ছেলেকে যেতে দেখেছেন? এরিশ ভ্রু কুচকে বলে, আমি ছেলে হয়ে ছেলেদের খেয়াল করতে যাব কেন? মেয়ে হলে আলাদা হিসাব। হুর বলে, আমি সেটা বলিনি, এখন বলেন দেখেছেন কিনা, নয়তো বাসায় গিয়ে বলে দিব আপনি ভার্সিটি আসেন মেয়ে দেখতে। এরিশ বলে, আমি বলবো তুই ভার্সিটিতে আসিস গ্রিন শার্ট পরা ছেলে খুঁজতে। আবির বলে, থাম থাম তোরা। হুর আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপনি দেখেছেন? আকাশ বলে, নীলাদ্র হয়তো পড়েছে গ্রিন শার্ট, ওই দেখো ক্যান্টিনের দিকে যাচ্ছে। হুর উকি দিয়ে নিচে তাকায় আর বলে, না উনি না। আচ্ছা আমি আসি, ওহি আর তিথিও চলে এসেছে হয়তো। আবির হুরকে ডাক দিয়ে বলে, হুর,
তিথির নাম্বারটা দেওয়া যাবে? হুর পিছনে তাকিয়ে বলে, এরিশ ভালিয়ার জন্য নাম্বার চেয়েছিল, আচ্ছা লিখুন। হুর নাম্বার দিয়ে লাইব্রেরিতে চলে আসে, দেখে অনিক বসে বসে ফোন চালাচ্ছে। হুরকে দেখে অনিক বলে, কোথায় গিয়েছিলি? আর কফি ঠান্ডা হয়ে যাবে, তাই আমি দুটাই খেয়ে ফেলেছি। হুর বলে, ভালো করেছিস, অনেক বড় রাজকার্য করেছিস। তখনই ওহি আর তিথি চলে আসে। তিথি বলে, দোস্ত জানিস আজকে স্বপ্নে কি দেখেছি? অনিক বলে, স্বপ্নটা কি আঙ্কেল ঠিক করে দিয়েছিল? তিথি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপ হারামি, তুই একটা আহামক, স্বপ্ন বাবা ঠিক করে দিতে যাবে কেন? ওহি বলে, ভুল কি বলেছে, তোর তো সবকিছু আঙ্কেলই ঠিক করে। হুর বলে, চুপ কর, আর তুই তিথি কন্টিনিউ কর। বলেই টেবিলে রাখা শপিং ব্যাগটা নিজের ব্যাগে ভরে নেয় হুর। তিথি বলে, স্বপ্নে দেখি আবির আমাকে কল দিয়েছে। অনিক বলে, আমিও স্বপ্ন দেখেছি। সবাই একসাথে অনিকের দিকে তাকালে অনিক বলে, আবির ভাইয়া তিথিকে কল দিয়ে বলেছে, আমাকে দেখলে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থেক না, আমার লজ্জা লাগে, মানুষ কি বলবে, মেয়ে হয়ে একটা ছেলেকে এইভাবে হেনস্থা করো কেন? তিথি তখন হুরের থেকে বইটা নিয়ে মারতে লাগে অনিককে। হুর বলে, হয়েছে, এখন ক্লাসে চল। পরে সবাই ক্লাসে চলে যায়। বাসায় এসে সরাসরি রুমের দরজা লাগিয়ে হুর বের করে সেই শপিং ব্যাগটা। শপিং ব্যাগটা খুলে দেখে একটা নীল রঙের শাড়ি, সাথে নীল রঙের কাচের চুড়ি, কাঠগোলাপের একটা গাজরা, একটা পায়েল আর ঝুমকা, সাথে একটা চিরকুট। আমার হুর পরিটা নীল পরীর মতো সাজানোর একটা ছোট্ট চেষ্টা। চিরকুটটা পরে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে হুরের। নীল রংটা বরাবরই হুরের অনেক পছন্দের, কাঠগোলাপটাও তার অনেক পছন্দের, যদিও আর্টিফিশিয়াল। ওয়াশরুম গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে হুর। আয়নার সামনে দাঁড়াতেই হুরের নজর কাড়ে তার গলার চেনটা। এটা তো কালকে সে পরিয়ে দিয়েছিল। হুর ভুলেই গিয়েছিল চেনটার কথা। হাতটা আপনা আপনি চেনটার কাছে চলে যায়। হোয়াইট স্টোন বসানো আর খুব সুন্দর করে লেখা হুর। সবকিছু ঠিক থাকলেও হুরের মাইন্ডে চলছে অন্য কথা। একটা মানুষ একজনের ভালো লাগা খারাপ লাগা কিভাবে জানে? আর সে হুরকে খুব ভালো করে চিনলেও হুর তাকে চিনে না। তখনই আলাইনা হুরের রুমে নক করে। আপ্পি দরজাটা খোলো। হুর একটু অবাক হয় আলাইনা, তাও তার রুমে। দরজাটা খুলে দিতেই দেখে আলাইনা দাঁড়িয়ে, চুলগুলো এলোমেলো আর হাতে চিরুনি। হুরের হাতে চিরুনি দিয়ে বলে, আপি চুলগুলো বেঁধে দাও না একটু। হুর বলে, আজকে আপির কাছে ভয় করছে না? আলাইনা বলে, না তো, আম্মুকে বললাম বেঁধে দিতে, এসে কাজে ব্যস্ত, তোমার কাছে আসতে বলেছে। হুর একটু অবাক হয়। আলাইনার চুলগুলো বেঁধে দিয়ে বলে, নাও হয়ে গিয়েছে। আলাইনা হুরের হাত ধরে বলে, আপি চলো গার্ডেনে যাই, সাইকেল চালাবো। হুরও খুশি মনে নিচে আসে। সাইকেলটা বেশ বড়। হুর বলে, এটা তো তোমার না আলাইনা? আলাইনা বলে, জানি জানি, এরিশ ভাইয়ার, তুমি চালাবে, আমি বসে থাকব। হুড়ো বলে, কিছু বলবে না তো তোমার ওই এরিশ ভাইয়া? আলাইনা ভেংচি কেটে বলে, ওই এরিশ প্যারিশকে আমি ভয় পাই না, সে আমাকে ভয় পায়। বাসার সবাই আমাকে ভয় পায়। কেউ কিছু বললে আমাকে বলবা, আমি দেখ নিব, আমি বাসার লেডি বস। হুর হাততালি দিয়ে বলে, বাহ বাহ। আলাইনা বলে, যাও এখান সাইকেল চালাও, পারবে নাকি মৃধা আপির মতো পড়ে যাবে? হুর বলে, অবশ্যই পারবো, আসো। হুর সাইকেল চালাচ্ছে আর আলাইনা মজা করছে। আর এই সব ওপর থেকে দেখছে হুরের মা আর চাচি। হুর একটা রাউন্ড দিয়ে আসতেই সামনে পড়ে এরিশ। এরিশকে দেখে আলাইনা বলে, ওই এরিশ ভাইয়া সাইড দাও। এরিশ ব্যস্ত ছিল নিজের ফোনে, মাত্রই বাসায় ফিরেছে। এরিশকে দেখে হুর থেমে যায়। এরিশ বলে, একটুর জন্যেই যেতাম, আর সাইকেলটা চেনা চেনা লাগছে। আলাইনা বলে, যা দেখ তাই তোমার চেনা চেনা লাগে, যাও বাসায় যাও। ফাজিল ছেলে, ভার্সিটি শেষ হয়েছে সেই কখন, আর বাসায় ফিরছে এখন। আমার আপির কাছে কিছু শিখতে পারো না? আলাইনার কথা শুনে হুর অবাক। এরিশ চোখগুলো ছোট ছোট করে বলে, যাচ্ছি মহারানী। আলাইনা বলে, হ্যাঁ যাও যাও, তোমাকে থাকতে বলছি নাকি? আর হুর আপি, তুমি সাইকেল থামাবা না, সামনে কেউ পড়লে সোজা সাইকেল চাপা দিয়ে দিবা, বাকিটা আমি দেখে নিব। এরিশ আর হুর দুজনেই অবাক। সকালবেলা হুর ডাইনিং টেবিলে আসলেই হুরের দিদুন বলে, হুর আজকে তোর ভার্সিটি যেতে হবে না, বাসায় থাক। হুরের বাবা বলে, কেন, কিছু লাগবে মা তোমার? হুরের মা আলাইনাকে খাইয়ে দিচ্ছিল, হঠাৎ করে হুরকে বাসায় থেকে যাওয়ার কারণ কি সেটাই ভাবছে সে। হুরের কাকিমার মনেও একই প্রশ্ন। হুরের কাকাই বলে, যা বলার সরাসরি বলে ফেলো। হুরের দিদুন বলে, হুরকে দেখতে আসবে। কথাটা শোনা মাত্র সবাই অবাক। অপরদিকে নিজের খাওয়ায় ব্যস্ত এরিশ আর মৃধা। হুরের চোখ পানিতে টলমল করছে। এরিশ বলে,
আচ্ছা দিদুন, ছেলেকে? দিদুন বলে, তোর রিনা আন্টির ছেলে, হুরকে অনেক পছন্দ করেছে। হুর কিছু না বলেই খাবারের টেবিল ছেড়ে চলে যায়। তা দেখে হুরের দিদুন বলে, তেজ দেখছো মেয়ের, তোর ভাগ্য ভালো আমার নানতি তোকে পছন্দ করেছে। হুর কিছু না বলেই দৌড়ে নিজের রুমে চলে যায়। এরিস বলে, তোমার নাতি যে কতটা ভালো তা আমরা সবাই জানি, আর আমি বলেছি না ওই সিফাতের কথা যেন এই বাসায় আর না হয়। হুরের বয়সে বা কত, সবে ১৯ বছরে পড়ল, দুদিন আগে। হুরের দিদুন বলে, মেয়েদের ২০ মানে বুড়ি। আলাইনা বলে, দিদুন তুমি এমন কেন, আর ২০ মানে তো ২০, তাহলে তোমাকে বুড়ি বললে রাগো কেন? এই সব বাদ দিয়ে এটা হুর আপ্পি কি তোমার পান চুরি করে খেয়েছে নাকি? রাতের বেলা যে তুমি চুপি চুপি করে ফ্রিজ থেকে আমার আইসক্রিমগুলো খাও সেটা বলে দিয়েছে সবাইকে? তুমি আপ্পিকে বিয়ে দিতে চাও কেন? আম্মু তো আমাকে বলে কথা না শুনলে বিয়ে দিয়ে দিবে। হুর আপ্পিকে সবার কথাই শুনে। আলাইনার কথা শুনে আলাইনার আম্মু বলে, আলাইনা, আম্মু রুমে যাও। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, আমি এত শত জানি না, ওই সিফাত যদি এই বাসায় এসেছে তাহলে আমি আর এই বাসায় আসব না, বলেই ওপরের দিকে পা বাড়ায়। হুরের মা হুরের দিদুনকে উদ্দেশ্য করে বলে, মা, যেদিন আপনার ছেলে আমার মেয়েকে এই বাসায় নিয়ে এসেছিল সেদিন আপনি আমাকে বলেছিলেন হুরের জন্য যেন আপনার ছেলের সংসার অবহেলা না করি, আর আগে আমাকে সেই বাসায় যেতেও দিতেন না। হুরও আমার মেয়ে আপনার কথা রক্ষার জন্য হুরকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। যদি হুরের জন্য আপনার এতই সমস্যা হয় তাহলে বলে দিতেই পারেন, আমি আমার মেয়েকে বলে দিব চলে যেতে, আর এটা ওর নিজের লাইফের ব্যাপার, সেটা হুরই ভালো জানবে। আর সাথে সাথে রান্নাঘরের দিকে চলে যায়, সাথে হুরের কাকিমাও যায়। হুরের দিদুন বলে, তা কোথায় যাবে শুনি এই মেয়ে, কে বিয়ে করবে? হুরের বাবা বলে, হুর আমার মেয়ে, আর আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে, আর ছেলের অভাব নেই দুনিয়াতে। হুরের কাকাই বলে, মা তুমি এমন কেন, হুরকে কেন মানতে পারো না? হুরের দিদুন বলে, কারো ভালো করতে নাই, তোদের সবাইকে কালা জাদু করেছে ওই মেয়ে। হুরের বাবা বলে, মা নিজের চিন্তাভাবনা পাল্টাও, আর খাবার ছেড়ে উঠে চলে যায়, সাথে হুরের কাকাইও। মৃধা তো বিন্দাস খাচ্ছে। হুরের রুমে দরজায় এই নিয়ে ৩ বার নক করেছে এরিস। এরিসের কণ্ঠ শুনে হুর দরজা খুলে দেয়। এরিস বলে, ভার্সিটি যাবি না, চল। হুর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চোখের পানি মুছে বলে, আপনিই দিদুনকে বলেছেন না বিয়ের কথা, আমি কি এমন ক্ষতি করেছি আপনার, কেন এমনটা করেন? এরিস বিরক্ত হয়ে বলে, কানের নিচে দিব, ৪ লাইন না বুঝলে ভালো লাগে না? আমি দিদুনকে কিছু বলিনি। হুর কথাটা শুনে অবাক হয়ে বলে, তাহলে দিদুন এই কথা কেন বলবে? এরিস বলে, আমি কি জানি, আমি কি অন্তর্যামী? বেশি বকবক করবি তোকে বাসায় ফেলে চলে যাব, তারপর ওই সিফাত এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। হুর নিজের চোখের পানি মুছে ব্যাগটা নিয়ে চলে আসে। ওই সিফাতের থেকে ভালো এরিসের সাথে যাওয়া। এরিস ড্রাইভার চাচ্চুকে বলে দেয় আজ গাড়ি সে ড্রাইভ করবে, তাই আর সেও কিছু বলে না। হুর চুপচাপ পিছনের সিটে বসতে যাবে, তখনই হুরের দিদুন আর মৃধা বাসা থেকে বেরিয়ে আসে। আর হুরকে উদ্দেশ্য করে হুরের দিদুন বলে, এই তোকে না আজ ভার্সিটি যেতে বারণ করেছি? এরিস ভ্রু কুচকে বলে, আমিও বলেছি সিফাত এই বাসায় আসবে না। হুরের দিদুন হাসি দিয়ে বলে, আরে না দাদু ভাই, এখানে আসবে না, রেস্টুরেন্টে দেখা করবে, সাথে মৃধা যাবে। এরিস কথাটা শুনেই বুঝতে পারে এই সব মৃধার কাজ। এরিস মৃধার কাছে গিয়ে মৃধার গালে চর বসিয়ে দেয় আর বলে, ভালো হয়ে যা, বাসায় থেকে বের হওয়ার ফোন দি না, বলেছি না তোর বাসার বাইরে পা রাখা বন্ধ। মৃধা কিছু বলতে যাবে তখনই এরিস আরেকটা চর বসিয়ে দেয় আর বলে, ভিতরে যা, নয়তো আরেকটা দিব। মৃধা কেঁদে চলে যায়। এই প্রথম এরিস তার গায়ে হাত তুলল। হুর দূর থেকে সব দেখে ভয়ে আছে। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, হুর আমার সাথেই যাবে, পারলে আটকে দেখাও সুইটহার্ট, আসি, আর তোমার নাতিকে মোমবাতি দিয়ে বল তার সাথে বিয়ে করে নিতে, বলেই চলে যায় হুরের কাছে। হুরের দিদুন রাগে ফুঁসতে ফুঁসতে বাসায় চলে যায়। হুর পিছনের সিটে বসতে যাবে তখনই এরিস ধমক দিয়ে বলে, ওই আমাকে তো ড্রাইভার মনে হয়, সামনে আয়। হুর কথা বাড়ায় না। হুর মনে মনে বলে, যেই পরিমাণে ক্ষেপে আছে, মনে হয় রাতে জিএফের সাথে ঝগড়া লেগেছে, নিজে পারেনি ঝগড়ায়, তাই এমন করছে হয়তো। হুর কারে বসতেই খুব জোরে কারের ডোরটা লাগায় এরিস। ভয়ে কেঁপে ওঠে হুরের। এরিস তা দেখে বলে, এত ভয় পেলে আর কিছু করতে হবে? হুর কিছু না বলে বাইরের দিকে মুখ করে রাখে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ করে হুর বলে ওঠে, এই এই, আমরা কোথায় যাচ্ছি? এরিস সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, সামনে একটু কাজ আছে। তারপর হুর বলে, তাহলে আমাকে এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যাব।
এরিশ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে কার থেকে নামিয়ে আলাইনার কথা মতো সাইকেল চাপা না জারি চাপা দিয়ে দিব, চুপচাপ বসে থাক। হুর মিনমিন করে বলে, দজ্জালের মতো করে কথায় কথায় তোমার কপালেও জুটবে একটা দজ্জাল বউ। এরিশ বলে, এই সব কথা মনে মনে বলতে হয়, আর আমার একটা হুর আছে, দজ্জাল বউ জুটবে না। হুর অবাক হয়ে বলে, কি বললেন? এরিশ বলে, কি বললাম? আবার কি বললাম? আমারও একটা হুর আছে। ওয়েট ওয়েট, আবার নিজেকে ভাবিস না, তোর নামটাই হুর, আর ও আমার কাছে সত্যিই হুর। হুর বলে, আপনার এই ভূগোল শোনার কোনো ইচ্ছা আমার নাই, বুঝতে পেরেছি আপনার জিএফ আছে। এরিশ বলে, উ। হুর ভ্রু কুচকে বলে, তাহলে? এরিশ বিরক্ত হয়ে বলে, তাকে কেন বলতে যাব? হুর ভেংচি কেটে বলে, তাহলে অর্ধেক কথা বেলন কেন? এরিশ একটা হাসি দিয়ে বলে, ক্যা করুঁ, वो लेडीमैन हूँ आदत से मजबूर, সাসপেন্স রাখতে ভালো লাগে। হুর কিছু না বলে নিজের ব্যাগ থেকে ফোন বের করে। এরিশ বলে, এই ভালো কথা, তের বিএফ মানে নীলাদ্রের কি খবর? সে জানে দিদুন তোর বিয়ে ঠিক করেছিল? রুমে গিয়ে ফোন করে কান্না করতে করতে বলিসনি, নীল বেবি জান আমার বাবু, তোমার আম্মু, উফ সরি তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমাকে এসে নিয়ে যাও, নয়তো আমি কচু গাছের সাথে গালায় দড়ি দিয়ে আত্মহত্যা করব আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। হুর রেগে বলে, চুপ করবেন আপনি, কতবার বলবো আমার বিএফ নেই? এরিশ বলে, তাহলে বুঝ তুই কেমন তোর বিএফ নাই। এরিশ বলে, এই ভালো কথা, তোর বিএফ মানে নীলাদ্রির কি খবর? সে জানে দিদুন তোর বিয়ে ঠিক করেছিল? রুমে গিয়ে ফোন করে কান্না করতে করতে বলিসনি, নীল বেবি জান আমার বাবু, তোমার আম্মু, উফ সরি তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমাকে এসে নিয়ে যাও, নয়তো আমি কচু গাছের সাথে গালায় দড়ি দিয়ে আত্মহত্যা করব আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। হুর রেগে বলে, চুপ করবেন আপনি, কতবার বলবো আমার বিএফ নেই? এরিশ বলে, তাহলে বুঝ তুই কেমন তোর বিএফ নাই। এরিশকে উদ্দেশ্য করে হুর বলে, আপনার কি? এরিশ হুরের কথার জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। সেই কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে হুর আর এরিশ। এরিশ আইসক্রিম খাচ্ছে আর ফোন নিয়ে পড়ে আছে। হুর হাঁসফাঁস করছে, ভার্সিটি না মিস হয়ে যায় যদি, টাইম পেরিয়েছে অনেক সময়। হঠাৎ করেই হুরের নজর যায় এরিশের দিকে। সে ব্যস্ত নিজের মতো ফোন চালাতে, মাঝে মাঝে সামনে আসা তার চুলগুলো হাত দিয়ে ঠেক করছে, ঠোঁটের কোণে ছোট একটা হাসি। এরিশ হুরের দিকে তাকাতেই হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আর সাথে সাথে অন্য দিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ? তখনই রেস্টুরেন্টে আসে ওহি, তিথি, আবির আর আকাশ। হুর ওদের দেখে অবাক হয়ে যায়। আকাশ তাড়াতাড়ি করে বলে, দোস্ত জলদি চল, লেট হচ্ছে। এরিশ বলে, হুর বলে, আমরা আবার কোথায় যাব? তিথি লাজুক হেসে বলে, আজ আমি আর আবির গোপনে বিয়ে করব। ওহি বলে, তুই আর আমি, এরিশ ভাইয়া আর আকাশ ভাইয়া ওদের বিয়ের সাক্ষী হিসাবে থাকব। হুর অবাক হয়ে বলে, যদি আঙ্কেল আন্টির কানে এই কথা যায়? আবির বলে, প্যার কিয়া তো ডরনা ক্যা? আকাশ সবাই তাড়া দিয়ে বলে, সেসব কথা পরে হবে, এখন চল চল। সবাই কাজী অফিসে চলে আসে। কাজী যখন বলে কবুল বলতে, তিথি তখন চুপ। হুর তিথিকে বলে, এই তিথি কবুল বল। ওহি বলে, হুর তুই বলে বে তিথির হয়ে। হুর বলে, আজব তো, আমি কেন কবুল বলতে যাব? আমি বিয়ে করছি, আমার বিয়ে নাকি যে কবুল বলতে যাব? আকাশ বলে, আচ্ছা থাক, বলতে হবে না। এরিশ বলে, কেন বলবে না? 3 কবুল একসাথে বলবে, 1 কবুল, 2 কবুল আর 3 কবুল, এইভাবে। আবির বলে, আলহামদুলিল্লাহ। সবাই অবাক হয়ে আবিরের দিকে তাকায়। আবির বলে, আরে আমি তো অনেক খুশি যে এরিশের মতো বন্ধু পেয়েছি। 3 দুগুণে 6 কবুল একসাথে। আমি বলে দিলাম তিথির আর আমারটা। এখন তাড়াতাড়ি বলো কোথায় আমাদের সাইন লাগবে? পেপারে সাইন করার পর এরিশ বলে, হুর চলো বাসায় যাবে। হুর অবাক হয়ে বলে, তুই থেকে সোজা তুমি? এরিশ বলে, তোর সাথে কথা বলাই বেকার, বেশি পকপক করবি, রাস্তায় থেকে একটা পাগল এনে তোদেরও বিয়ে করিয়ে দিব। হুর বিরক্ত হয়ে বলে, আপনি এত বকবক করবেন, আপনাকে ফেলেই আমি চলে যাব। এরিশ আবির আর আকাশকে হাঁক করে বিদায় দিয়ে চলে আসে। সাথে হুর আবির আর তিথিকে শুভেচ্ছা দিলেও তার বিশ্বাস হচ্ছে না তিথি এমন কিছু করবে, কারণ সব কিছু তার পরিবার ঠিক করে। এরিশ হুরকে দেখে বলে, কি এমন ভাবছিস? হুর বলে, না তিথি কত সাহসী। এরিশ বলে, আর তুই একটা বোকা।
হুর ভ্রু কুচকে বলে, কিভাবে বোকা? আমি আবার কি করলাম? এরিস হাই তুলতে তুলতে বলল, কারণ তুই আসলেই বোকা। ওরা একজন আরেকজনকে লাভ করে তাই বিয়ে করে নিয়েছে। আমার কি মনে হয় জানিস, তোর মাথায় ব্রেন নাই। হুর মেকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, ওইটা তো আপনার হাঁটুতে। এরিস বলে, চুপ থাক, নয়তো বিনা রকেটে তোকে চাঁদে পাঠাবো। হুর কিছু বলতে চায়ও বলে না। হুর বলে, ওয়াও, পাঠান না, বারণ কে করেছে? আমি আপনার জন্য একটা এলিয়েন নিয়ে আসব। এরিস বলে, তুই চুপ করবি? হুর ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। দুপুরের দিকে দুজনেই বাসায় আসে। এরিস সোজা রুমে চলে যায়। হুর বাসায় ফিরতেই আলাইনা এসে জড়িয়ে ধরে হুরকে। হুরও করে তুলে নেয় আলাইনাকে। তা দেখে এরিসের মা বলে, এত বড় মেয়ে বোনের কোলে উঠেছে, এই আলাইনা নাম। আর হুর যা, ফ্রেশ হয়ে আয়, খাবি। হুর বলে, না কাকিমা, আমি খেয়ে এসেছি। আলাইনা হুরের কোল থেকে নেমে চুপ করে রান্নাঘরে চলে যায়, সাথে হুর নিজের রুমে। তখন হয়তো বিকেল ৩:৩০ কি ৪০ হবে। হুর নিচে নামে পানি তৃষ্ণা পেয়েছে। কিচেনে যেতেই দেখে এরিস কিছু খুঁজছে। হুর হালকা কাশি দেয়, এহেম এহেম। আর এরিস পিছনে তাকায় হুরের কণ্ঠ শুনে, হাতে চকলেট। তা দেখে হুর জোরে ডাক দিয়ে বলে, আলাইনা। তো আর কিছু বলতে যাবে, তখনই এরিস হুরের মুখ চেপে ধরে। হুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে বাসার সবাই এই সময়টা ঘুমে থাকে, তাই কেউ এখন নেই। হুর এরিসের হাতে মারছে। এরিস বলে, তুই এত বজ্জাত কেন? আলাইনা দেখলে কাঁচা চিডিয়ে খাবে আমাকে। হুর কোনো রকম নিজেকে ছাড়িয়ে দেয় দৌড়, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই এরিস ধরে ফেলে হুরকে। হুর বলে, আচ্ছা আচ্ছা, বলবো না, হাত ছাড়ুন, কেউ দেখলে ভুল। এরিস কিছু একটা ভেবে হুরের হাত ছেড়ে দিয়ে বাসায় থেকে বেরিয়ে পড়ে বাইক। হুর পরপর 2 গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করে, পা বাড়ায় নিজের রুমের দিকে। হুর নিজের রুমে যাওয়ার আগে চোখ চায় এরিসের রুমে সোফার উপরে। হুর যেই না রুমে প্রবেশ করবে তখনই এরিস পিছন থেকে বলে, এই তুই আমার রুমের সামনে কি করিস? হুর চমকে পিছনে তাকিয়ে বলে, আপনি না মাত্র বাইক নিয়ে বেরোলেন। এরিস হুরেকে বলে, হ্যাঁ, ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে এসে দেখে তুই তা কি চুরি করার ধান্দায় আছিস শুনি। হুর বলে, আমি কেন চুরি করতে যাব? আমি তো জাস্ট আপনার ওই শার্টটা দেখছিলাম, কেমন চেনা চেনা লাগছে। এরিস বলে, পড়তে দেখছিস তাই লেগেছে এমন, যা নিজের রুমে যা। হুর চলে যেতেই এরিস ফোন নিয়ে বেরিয়ে যায়। রাতের বেলা ছাদে দোলনায় বসে আছে হুর আর আলাইনা। আলাইনা চকলেট মিল্কশেক খাচ্ছে আর হুর কফি। আলাইনা বলে, আপুই, সকালে তো সবাই বলল তোমাকে বিয়ে দিয়ে দিবে, তা আমাকে কবে বিয়ে দিবে? আলাইনার এমন কথা শুনে টাসকি খেয়ে যায় হুর। তখনই ছাদে আসে এরিস। এরিসকে দেখেই আলাইনা বলে, আসছে প্যারিস হাঁসের প্যাক প্যাক। এরিস বলে, কি বললি রে বুড়ি? আলাইনা বলে, আমি বুড়ি? এরিস এসে আলাইনার চুল ধরে টেনে দিয়ে বলে, না ঠাকুমা। আলাইনা ঠাস করে এরিসের হাতে মেরে বলে, বেয়াদব বৎস, ঠাকুমা যেহেতু বলেছ, তাহলে বসো ঠাকুমার ঝুলি খুলি গল্প শুনো। এরিস বলে, শ্বাস আসছে, যা ঘুমাতে যা। আলাইনা বলে, তুমি যে আমার কথার মাঝে বা পা ঢোকাও না কোনোদিন, যেন এই পা কেটে তোমার হাতে ধরিয়ে দেই। যাও নিচে যাও আর আমার জন্য চকলেট নিয়ে আসো। এরিস বলে, আমি কেন যাব? তুই খাবি, তুই যা। আলায়না চোখ পাকিয়ে তাতাতেই এরিস বলে, যাচ্ছি যাচ্ছি, তাও এমন রাক্ষসীর মতো তাকাস না। আলায়না বলে, তুমি যাবে? এরিসও চলে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই ধাক্কা লাগে হুরের। গলার চেনটা নেই, আর 2 দিন যাবৎ সেই ব্যক্তির খোঁজখবরও নেই। হুরের মনে আছে কালকে রাতে ছাদে যখন আলায়নার সাথে ছিল তখনও চেনটা ছিল, হয়তো ছাদে কোথাও একটা পড়েছে। হুর তাড়াতাড়ি করে পা বাড়ায় ছাদের দিকে। আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। হুর খেয়াল করে দেখে দোলনার পাশে চেনটা পড়ে আছে। হুর সেটা তুলে গলায় পড়ে নেয়। নিচে বাগানের দিকে তাকাতেই হুর দেখে এরিস পুশ আপ দিচ্ছে আর আলায়না বসে আছে এরিসের পিঠে আর বলছে, দিন দিন খেতে খেতে গোপাল ভাঁড় হয়ে যাচ্ছ। পেটটা দেখছো কেমন ফুটবলের মতো হয়ে গিয়েছে? কম কম খেতে পারো না? এরিস বলে, তুই এখন আমার খাবারের হিসাবও করবি? আলাইনা বলে, চুপ করো, ডায়েট করবা তুমি। হুর ছাদ থেকে বলে, আলাইনা, ডায়েট তোমার এরিস ভাইয়া দ্বারা হবে না। আর কালকে দেখলাম ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে। এরিস হুরের দিকে তাকাতেই হুর রুমে দৌড়। আলাইনা বলে, ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও, কার পারমিশনে চকলেট খেয়েছ? এরিস বলে, বইন, আমার ভুল হয়ে গিয়েছে, নাম এবার। আলাইনা বলে, তোমাকে তো আমি দাঁড়াও। আলাইনা নামতেই এরিস উঠে দৌড়। আলাইনা বলে, এরিস ভাইয়া এখানো আসো। এরিস বলে, পাগল নাকি? আমার এখন স্পেস লাগবে, তুই জ্বালিয়ে দিস।
আলাইনা বলে, দারোয়ান চাচুকে বলবো রকেট কিনে আনতে, ওইটায় চড়ে চাঁদ ভ্রমণ করাবো। এরিস নিজের রুমে ঢুকবে, তখনই হুর নিচের দিকে যাচ্ছে। এরিসকে দেখা মাত্রই হুর নিজের রুমের দিকে যেতে লাগে আবার। তখনই এরিস হুরের বেনি ধরে টান দিয়ে বলে, দুই বোন মিলে কি পেয়েছিস আমাকে? একজন রকেটে বসিয়ে চাঁদে পাঠাবে, আর একজন ফসিয়ে দিচ্ছে দিন দুপুরে চুরির নাম করে। তখনই কেউ এরিসকে পিছন থেকে মার লাগিয়ে দেয়। এরিস পিছনে তাকিয়ে দেখে আলাইনা তার দিদুনের লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আলাইনাকে দেখা মাত্রই এরিস হুরকে ছেড়ে দেয় দৌড়। আলাইনাও পিছু পিছু ছুটছে। এরিস বলে, সরি সরি, জীবনে আর তোর চকলেট খাবো না, আজকে আসার সময় অনেকগুলো চকলেট কিনে আনবো। আলাইনা থেমে যায় আর বলে, যাও, মাফ করে দিলাম। অন্যদিকে ওদের কাহিনী দেখে হাসছে। এরিস রুমে যেতে যেতে বলে, দেখনিব তোকে। হুর হাসি দিয়ে বলে, তো দেখেন না বারণ কে করছে, দেখুন, ভালো করে দেখুন। এরিস হুরের দিকে ঝুঁকে কানে কানে বলে, আফিয়া, আফার আর হুর, বি রেডি বেবি, বলেই নিজের রুমে চলে যায়। আর হুর এখনও তাকিয়ে আছে। আলাইনা বলে, কি বলল তোমাকে? হুর বলে, না কিছু না, নিচে চলো। ক্লাস নেই, সবাই যার যার মতো গল্প করছে। তখনই হুরের নজর যায় বাইরের দিকে, তার দিকেই কেউ তাকিয়ে আছে। এটা আর কেউ না, সেই অজানা ব্যক্তি। হুরকে তাকাতে দেখে সে সেখান থেকে চলে যায়। হুরও আজ দেখে ছাড়বে কে এই ব্যক্তি। হুরও ওহি, তিথি আর অনিককে কিছু না বলেই চলে আসে ক্লাসরুমের বাইরে। ক্লাসরুম থেকে বেরিয়ে ডান দিকে তাকাতেই দেখা মিলে সেই ব্যক্তির। হুরও নিজের পায়ের গতি বাড়ায়। ব্যক্তিটা পিছনে তাকিয়ে হুরকে আসতে দেখতেই নিচে নামতে লাগে। হুর পিছন থেকে ডাক দিয়ে বলে, এই যে শুনছেন? কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। হুরও নামতে লাগে। নিচে নামতেই একটা মেয়ে এসে হুরের হাতে একটা চিরট দিয়ে বলে, তোমার জন্য, বলেই চলে যায়। হুর চিঠিটা ওপেন করে দেখে, ইচ্ছে ছিল আরও কিছুদিন লুকোচুরি খেলব, কিন্তু মানুষটা তুমি এখন একান্তই আমার, তাই না হয় এই খেলা বাদ দিয়ে সামনে আসা যাক, কি বলো? বিকেল 5টায় তোমার বাসার পার্কে অপেক্ষা করব। আর হ্যাঁ, নীল শাড়িটা পরতে ভুলবে না, কেমন? তো বিকেলে দেখা হচ্ছে, ভালোবাসি। হুর চিরটটা পরে ভাবে, সে যাবে, আজকে সে জানবেই কে এই ব্যক্তি। তখনই কেউ হুরকে ডাকে, হুর পড়ি, তুমি এখানে? হুর পিছনের দিকে তাকিয়ে দেখে নীলাদ্র। নীলাদ্র বলে, হুর, বিকেলে ফ্রি আছো? হুর বলে, কেন? নীলাদ্র হাসি দিয়ে বলে, তোমাদের ওই দিকের পার্কে যাব, বিকেলে পার্কে আসিও কেমন? হুর বলে, না, আমি যেতে পারবো না, আমার ক্লাস আছে, বাই। নীলাদ্র বলে, তবু আমি অপেক্ষা করব। হুর চুপচাপ ওপরে উঠতে লাগে। হুর কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল, তখনই হঠাৎ করে হুর সামনে তাকাতেই দেখে আবিদ। আজ অনেক দিন পর আবিদের সাথে দেখা। আবিদকে দেখা মাত্রই হুর 2 পা পিছিয়ে যায়। সাথে আবিদের কিছু চেলাকেলাও আছে। আশেপাশে তেমন কেউ নেই। ওহি আর তিথিকেও বলে আসেনি। আবিদ হুরকে দেখে বলে, ভয় হচ্ছে? হুর বলে, আমার ভয় হবে কেন? আমি কিছু করেছি? পথ ছাড়ুন। আদিব হাসি দিয়ে বলে, পথ আটকে কেউ রাখেনি, যেতে পারো। হুর আবিদদের পাশ কাটিয়ে চলে আসে। ক্লাস শেষে হুর পানি ভেতে খেতে নিচে নামছে। অনেক লাইব্রেরিতে গিয়েছে। ওহি বলে, দোস্ত, আমি বিয়ে করব, আমি আর এই প্যারা নিতে পারবো না। হুর ওহির দিকে তাকিয়ে বলে, তো করো না, বারণ কে করেছে? তিথি বলে, আরে আমাদের ছাড়া বিয়ে করে এতিমেতিম লাগবে না ওর? হুর কিছু বলতে যাবে, তখনই কারো সাথে ধাক্কা লাগে। আর ফলস্বরূপ পানির বোতল থেকে পানিগুলো গিয়ে সব পড়ে সেই ব্যক্তির গায়ে। হুর সামনে তাকাতেই দেখে ইরিশ, সাথে আকাশ আর আবিরও দাঁড়িয়ে। হুর বলে, সরি সরি ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। ইরিশ ধমক দিয়ে বলে, কানের নিচে এমন একটা দিব না, 24 ঘন্টার আগে দুনিয়ায় ঘোরা শেষ করে পাতাল লোক অবধি ঘুরে আসবি। তুই আমার কোন জন্মের বোন? আকাশ বলে, আরে ইরিশ, যেতে দে। ইরিশ কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায়। ইরিশ যেতেই হুর বলে, ফালতু লোক একটা, জঘন্য, অতি নগণ্য। ওহি হাসি দিয়ে বলে, হয়েছে, এবার চল। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে হুর। মনে হাজারো প্রশ্ন। মানুষটা কে? কেমন? আচ্ছা, হুর কি তাকে চিনে, নাকি সে সত্যি? হুর রেডি হয়ে বসে আছে, কিন্তু বাইরে বৃষ্টি। এই বৃষ্টি মাথায় করে পার্কে যাবে? কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কারণ সে আজ দেখে ছাড়বে কে সেই অজানা ব্যক্তি। চুপচাপ নিজের মতো বেরিয়ে করল হুর। বাসায় কারো প্রশ্নের জবাব দিতে হয়নি, কারণ ড্রয়িং রুমে কেউ ছিল না। হুর এক হাতে ছাতা, আরেক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছে। বেশি দূর না, আরেকটু। পার্ক সম্পূর্ণ ফাঁকা। বৃষ্টির কারণে কোনো পাখির আনাগোনাও নেই। হুর একটু সামনে আগেতেই
দূরে থেকে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে গাছের নিচে, যদিও ভিজে একাকার। হুড়কে দেখে হুড়ের দিকেই আসছে সে। হ্যাঁ, এটা আর কেউ না, সেই ব্যক্তি। সাদা পাঞ্জাবি, কালো মাস্ক, মাঝে মাঝে আবার বাঁচছে। ব্যক্তিটা যত কাছে আসছে হুড়ের ভয়টা দ্বিগুণ বাড়ছে। লোকটা কাছে আসতেই হুড় লোকটার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? এরিশ মাস্কটা খুলে বলে, আমি। হুড় পড়ি। হুড় এবার বুঝে যায় এটা এরিশই ছিল। হুড় বলে, এইসবের মানে কি? এরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, খুব সোজা, আই লাভ ইউ। হুড় বলে, আপনি বললেই তো আর হলো না, আর আপনি যা বলছেন সেটা কখনোই সম্ভব না। একে তো পরিবারে ঝামেলা হবে, আর দ্বিতীয়, আপনাকে আমি লাইক করি না। এরিশ মুচকি হাসি দিয়ে বলে, তার আর বলতে হবে না। যদি কিছু ফিল নাই করতি তাহলে আর বৃষ্টি মাথায় করে এখানে আসতি না। হুড় এখন এর জবাব কি দিবে? কিছু সময় চুপ করে হুড় বলে, আপনি কে সেটা জানার জন্যই এখানে আসা। এরিশ হুড়ের চোখের দিকে তাকিয়ে বলে, তা মানলাম, কিন্তু আমি যে বললাম নীল শাড়ি পরে আসতে, তাহলে সেই শাড়ি পরে আসার কি দরকার ছিল, বা এই বৃষ্টির মাঝেই বা কেন? হুড় কি বলবে? এর উত্তর তার কাছে নেই। হুড় বলে, বাসায় গিয়ে দিয়ে দিব আপনার শাড়ি। এরিশ হুড়ের হাত থেকে ছাতাটা নিয়ে বলে, শাড়ি দিবি ভালো কথা, বারণ করব না, কিন্তু দিলে এখনই দিতে হবে, নয়তো আমি নিব না। এরিশের এমন কথা শুনে হুড় রেগে বলে, আপনি একটা জঘন্য রকম খারাপ মানুষ। এরিশ হুড়ের হাত ধরে বলে, আই নো বেবি, এতটা সময় হুড়ও ভিজে গিয়েছিস। এরিশ বলে, এখন কথা না বলে বাসায় চল, নয়তো জ্বর সর্দি লাগবে। হুড় বলে, দেখুন, আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না। এরিশ বলে, কেন, তুই মানুষ না পেতনি, তোর জ্বর সর্দি লাগবে না? হুড় রেগে বলে, আহাম্মক, আমি সেটা বলিনি, আপনি যে বলেন আপনি আমাকে লাইক করেন ওইটা বলছি। এরিশও এবার রাগ জড়ানো কণ্ঠে বলে, একটা কথা বলবি, কানের নিচে দিব সোজা, এই কাদায় গড়াগড়ি খাবি, বাসায় চল। হুড় এরিশকে কিছু না বলেই আগে আগে হাঁটতে লাগে। এরিশও তাকিয়ে আছে হুড়ের যাওয়ার পানে, পরে নিজেও যেতে লাগে হুড়ের সাথে। বাসায় এসে হুড় মাথা মুছে ফ্রেশ হয়, তারপর নিজের গলার চেনটা খুলে পা বাড়ায় এরিশের রুমের দিকে। হুড় ভাবে যদি আবার কিছু করে বসে, তাও পর্দা সরিয়ে উকি দিয়ে দেখছে এরিশ আছে কিনা। তখনই হুড়ের হাতের নিচে আরেকজন উকি দেয়। হুড় তাকিয়ে দেখে আলাইনা। আলাইনা হুড়কে উদ্দেশ্য করে বলে, আপি, তুমি কি চুরি করতে এসেছে? হুড় আলাইনার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি কেন চুরি করব, তুমি এখানে? আলাইনা চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে, তুমি কি কর, নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছ। হুড় বলে, না, আমি কি করব, সব করেছে তোমার ওই এরিশ নামক প্যারিস ভাই। তখনই কেউ হালকা কাশি দেয়। আলাইনা আর হুড় তাকিয়ে দেখে এরিশ দাঁড়িয়ে। আলাইনা হুড়ের দিকে তাকিয়ে বলে, লে হালুয়া, ওকে বাই, আমি যাই নিচে, বলেই আলাইনা দৌড়। আলাইনাকে দৌড়ে দিতে দেখে হুড়ও দৌড় দিতে যাবে, তখনই এরিশ হুড়ের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সেটা দেখে হুড় বলে, এই কি করছেন, কেউ দেখে ফেলবে, ছাড়ুন ছাড়ুন। এরিশ হুড়কে ধমক দিয়ে বলে, চুপ। হুড় বলে, কেউ দেখলে কি না কি ভাববে। এরিশ বলে, কি আর ভাববে, তোকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, আমার আর কিছু করতে হবে না, আর দরজা বন্ধ, কেউ দেখবে না। হুড় এরিশকে বলে, পথ ছাড়ুন। এরিশ ভ্রু কুচকে বলে, এই, তুই কি আসলেই অন্ধ? আমি কি পথ ধরে রেখেছি, আর আমার রুমে এইভাবে বিড়ালের বাচ্চার মতো কি করছিলি? তখনই হুড়ের মনে পড়ে চেনটার কথা। চেনটা এরিশের দিকে এড়িয়ে দেয় আর বলে, এই যে, এটা দিতে এসেছিলাম। এরিশ বলে, তোর কাছে দুটা সুযোগ আছে। 1, এটাকে চুপচাপ পড়ে থাক। 2, ইচ্ছে না হলে ফেলে দে। আর হ্যাঁ, এটা ফেলে দিলে একটা চর এদিক সেদিক যাবে না, সব তোর গালে বসবে। হুড় বলে, এটা কেমন কথা? এরিশ হুড়ের হাত ধরে একটা চুমু দিয়ে বলে, সত্যি তো বললাম। হুড় নিজের হাত ছাড়িয়ে বলে, এই স্বভাবটা পাল্টান, হুটহাট চুমু, হাত ধরা, এসব কি? কেউ দেখলে কি ভাববে? এরিশ হুড়কে উদ্দেশ্য করে বলে, কথাটা মানতে পারছি না, কারণ আমার প্রতিটা স্পর্শ পবিত্র, দেখলে দেখুক। হুড় বলে, মানে? এরিশ হুড়কে উদ্দেশ্য করে বলে, তোকে বলতে আমি বাধ্য না, আমার রুম থেকে বেরিয়ে যা, 2 মিনিট সময়। হুড়কে আর পাইকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় হুড়, কিন্তু সব কেমন আজব লাগছে। হুড়ের তো এখানে রাগ করার কথা ছিল, রিয়াকশনটা আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ করছে কিছুটা ভালো লাগা, কিছুটা ভয়, আবার কিছুটা সংশয়। হুড় জানে এটা কখনোই ফ্যামিলি মানবে না, কারণটা সবারই জানা, তাও এরিশ কেন এমন করছে? এই সব ভাবছে আর নিচে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে আলাইনার সাথে।
আলাইনাকে দেখে হুর বলে, আমাকে একা ফেলে পালালে কেন? আলাইনা বলে, পালালাম কই, নিচে আসলাম, আম্মু না আলাইনা বলে ডাকলো। হুর বলে, ওহো আচ্ছা, খেয়াল করিনি। তখনই এরিস নিচে আসে আর তার আম্মুকে ডাকতে লাগে, আম্মু, আম্মু, এক কাপ কফি নিয়ে আসো না। আলাইনা রেগে এরিসের দিকে তাকিয়ে বলে, এমন ষাঁড়ের মতো না চেঁচিয়ে রান্নাঘরে গিয়ে বললেই তো পারো, আমি এখন সিরিয়াল দেখছি, যাও, ডিস্টার্ব করবা না। এরিস আলাইনার চুল টেনে বলে, ওই, তোর বয়সী বা কত, সিরিয়াল দেখছিস? আলাইনা বলে, এরিস ভাইয়া নামক প্যারিস ভাইয়া, চুল ছাড়ো আমার, নয়তো আমি বড় বাবাইকে বলে দিব তুমি সিগারেট খাও, আমি নিজে দেখেছি, পরে বাঁশ খেয়ে পান্ডার মতো। সাথে সাথে এরিস আলাইনার চুল ছেড়ে দেয় আর রান্নাঘরে যেতে যেতে মিনমিন করে বলে, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতেন তাহলে হয়তো নতুন করে এমন কিছু লিখতেন, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলো সব কই, এই আলুর বাচ্চার জন্য জীবনটা আমার শেষ। অপরদিকে হুর আলাইনার কথা শুনে হাসতে হাসতে শেষ। আলাইনা বলে, হুর আপ্পি চুপ করো না। হুরও আলাইনাকে একা ছেড়ে দেয় আর রুমে চলে আসে। ভার্সিটি গিয়ে ক্লাসে ব্যস্ত হুর, তখনই হুরের নজর যায় বাইরে, দেখে এরিস দাঁড়িয়ে। এরিস হুরকে ইশারায় বলে বাইরে আসতে। হুর ইশারায় বলে না। এরিস বলে, তুই আসবি নাকি আমি আসব? হুর বলে, না না, আমি আসছি। হুর কিছু বলতে যাবে তখনই ক্লাস টিচার বলে, হুর, কি হয়েছে, কোনো সমস্যা? তখনই এরিস টিচারের পারমিশন নিয়ে ভিতরে আসে আর বলে, স্যার, বাসায় থেকে কল এসেছে, হুর আর আমাকে এখনই বাসায় ফিরতে বলেছে। টিচার বলে, আচ্ছা হুর, যাও। হুর ক্লাস থেকে বের হতেই এরিস হুরের হাত ধরে সোজা হাঁটা দেয় বাইরের দিকে। হুর বলে যাচ্ছে কোথায় যাচ্ছি কি এইটা। এরিস হঠাৎ করে হুরের দিকে তাকাতেই হুর কিছুটা ভয় পেয়ে যায়। তা দেখে এরিস একটু হেসে বলে, যদি এতই ভয় করে তাহলে এত বকবক করিস কেন? হুর কিছু বলে না। তা দেখে এরিস কিছুটা রেগেই বলে, যখন কথা বলার দরকার তখন বলবে না, নয়তো অল টাইম ওই বিটিবির মতো ঝিরঝির করতে থাকে। হুর এরিসের পা থেকে মাথা অবধি দেখে বলে, আপনি কি? আপনি তো আসতো এরিস নামক পেরিস ভাইরাস। এখন বলবেন তো কোথায় যাচ্ছি? বাসায় থেকে তো ফোন আসার প্রশ্নই আসে না। এরিস বলে, বাহ বাহ, তোর এত বুদ্ধি, আল্লাহ তাহলে বুদ্ধি দিয়েছে তোকে, আমার দোয়া কবুল করেছেন। হুর হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমার ব্রেন তো আর আপনার মতো হাঁটুতে নিয়ে ঘুরি না। যাই হোক, এটা বেল কেন ডাকছেন? এরিস ভালো মতো দাঁড়িয়ে বলে, ডেটে যাব তোর সাথে। হুর এরিসের কথা শুনে আকাশ থেকে পড়ছে এমন মনে হচ্ছে। এইসব কি বলছে? হুর বলে, পাগল, আমি আপনার সাথে যাব, তাও ডেটে? নাকি আমাকে মেরে ফেলার পন্দি আটছেন, কোনটা? এরিস ধমক দিয়ে বলে, আরেকটা কথা বলবি, তোকে এখান থেকে ধাক্কা দিয়ে বিধবা পদবি গ্রহণ করব। আরেকটা কথা বলবি না। বাবা ফোন দিয়ে বলেছে তোকে নিয়ে যেতে আমার সাথে। হুর এরিসের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, এই কি বললেন? বিধবা? আপনি জেন্ডার চেঞ্জ করালেন কবে? বিধবা তো স্ত্রীলিঙ্গ। এরিস নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে, কপাল, সব কপাল। তুই কি হ্যাঁ, আমাকে এত কথা বলিস? নিজে কি আহাম্মকের দাদার ঘরের নাতিন তুই, চল এখন। হুর আমতা আমতা করে বলে, আপনি নিজের দাদাভাইকে আহাম্মক বললেন? এরিস এবার হুরের দিকে রাগী দৃষ্টিতে তাটিয়ে বলে, আর একটা কথা বলবি তো, আমি তোকে খুন করে ফেলব। হুর ঠোঁটে আঙুল রেখে বুঝালো সে আর কিছু বলবে না। এরিস হুরের হদ ধরে হাঁটতে লাগে। হুরও বাধ্য মেয়ের মতো এরিসের সাথে সাথে যেতে লাগে। এরিস এসে সোজা বসে পড়ে হুরকে নিয়ে। হুর কিছু বলে না, চুপচাপ বসে পড়ে এরিসের পাশে। কিছু দূর যেতেই হুর বুঝতে পারে এরিস তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে। তাহলে কি সত্যি বাসায় থেকে কল এসেছিল? হুর নিজের ফোন অন করতেই দেখে তার বাবা কাকাইর কল এসেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। হুর এর আগে একবার এখানে এসেছিল, তখন সবাই একসাথে ছিল, তার ফুপিরাও ছিল, আজ আবার এই বাড়ি। হুরকে অবাক করে দিয়ে এরিস বলে, ফুপিরা আসবে এই বাসায়, সাথে সিফাতও আসবে। আগেই বলি, সিফাতকে যেন তোর আশেপাশেও না দেখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর মাথায় তোর যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেন এই বাসায় হঠাৎ করে, সেটা আমারও জানা নেই। হুর এরিসের দিকে অবাক চোখে বাকিয়ে আছে, কিভাবে সম্ভব? এরিস গ্লাসে দেখে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে, পরে না চোখের পলক, আহা কি আমার রূপের ঝলক। দোহাই লাগি হুর বেবি, অন্যদিকে তাকাও, আমি সেন্স হারাবো, ডায়ে যাব, বাঁচা পারবে না কেউ। হুর কিছু না বলে অন্যদিকে তাকায় আর এরিস মনোযোগ দেয় ড্রাইভিংয়ে।
বাসায় পৌঁছাতেই এরিসের মেজাজ খারাপ হয়ে যায়। আদিব আর মৃধা একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। হুর মনে মনে ভয় পাচ্ছে যদি এখন কিছু করে বসে তাহলে। এরিসকে কার থেকে নামতে দেখে মৃধা ভয়ে গলা শুকিয়ে যায়। সাথে সাথে আদিবের হাত ছেড়ে বাসার ভেতরে প্রবেশ করে। এরিস আদিবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, লাস্ট বারের মতো বলছি, এরপর আমার বোনের আশেপাশে দেখলে না তোর হদিস খুঁজে পাবে না কেউ, জানে মেরে দিব। বর্তমানে কোনো কাহিনী করতে চাই না। 5 মিনিট সময়, তোকে যেন এই বাসার আশেপাশেও না দেখি। বলেই হুড়কে নিয়ে ভেতরে ঢুকে যায়। আদিব রাগে ফুঁসছে, এত অপমান সহ্য করছে একমাত্র মৃধার জন্য। আদিব চুপচাপ চলে যায়, কিন্তু সব কিছুর বদলা সে ঠিকই নিবে। বাসায় ঢুকতেই আলাইনা দৌড়ে এসে জাপটে ধরে হুড়কে। হুড় আলাইনাকে জড়িয়ে ধরে বলে, এত খুশি, কি হয়েছে? এরিস বলে, ওমা তুই জানিস না, আজ আলাইনার বিয়ে। আলাইনা বলে, আমার না হুড় আপ্পির বিয়ে। দিদুনকে বলতে শুনলাম আজ নাকি এক পাত্রপক্ষ হুড় আপুকে দেখতে আসবে। শুনেছি ছেলে নাকি অনেক কিউট, মৃধা আপু বলল। তাই ভাবছি হুড় আপ্পির বরের কোনো ভাই থাকলে আমিও হুড় আপ্পির মতো বউ সেজে চলে যাব। হুড়ের আর এরিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হুড় কি বলবে, সব কেমন লাগছে। এরিসের মা এসে গম্ভীর কণ্ঠে বলে, হুড় তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয় নে, তোর ফুপি উপরে অপেক্ষা করছে। হুড় অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে রেখে বলে, আচ্ছা। হুড়ের মা তখন রান্নাঘরে। প্রায় ঘণ্টাখানেক কেটে যায়। এরিস হুড়ের সাথে কথা বলার চেষ্টা করেও বৃথা, তাকে কেউ একা ছাড়ছেই না। শেষে সবাই হুড়কে রেডি করিয়ে বের হতেই এরিস রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হুড় বসে আছে আয়নার সামনে, পরনে একটা জামদানি শাড়ি, হালকা সাজ। এরিসকে দেখে হুর বেশ চমকে যায়। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, তুই এই বিয়ে করবি না, নিচে গিয়ে সবাইকে বলবি তুই এই বিয়েতে রাজি না। এরিসের কথা শুনে হুর বলে, কেন বলবো, ছেলে দেখতে শুনতে ভালো, ফুপি বলল বিয়ের পর আমাকে পড়াবে, আর কি চাই, আর ছেলেকে নাকি আমিও চিনি। এরিস বলে, নামই কি ছেলের? হুর মাথা নিচু করে বলে, নীলাদ্র। নামটা শোনা মাত্র এরিসের মাথায় আগুন ধরে যায়। এরিস জাস্ট বলে, দেখ এবার আমি কি করি। হুর এরিসকে বলে, এমন করে কি লাভ, আপনি যতটা সহজ ভাবছেন তেমনটা সহজ না, সবাই মানবে না, আর আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক। এতেও এরিসের কিছু যায় আসে না। হুরকে এক পলক দেখে নিচে নেমে আসে এরিস। এরিসকে এভাবে যেতে দেখে হুরও যেতে লাগে এরিসের পিছু পিছু। এরিস তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আজ কি হুরকে দেখতে আসবে? এরিসের বাবা বলে, হ্যাঁ, ছেলে তোদের নীলামেমের ভাই, হুরকে খুব পছন্দ করে, ছেলেও শুনলাম ভালো। এরিস বেশ জুড়েই বলে, ভালো ভালো শুনে আমার কানের সব ভালো ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। কি এমন আছে নীলাদ্রর মাঝে, ওর থেকে ভালো ছেলে আছে, নীল হুরের জন্য পারফেক্ট না। এরিসের এমন কথা শুনে সবাই চুপ। হুর দাঁড়িয়ে আছে সিঁড়ির এক কোণে। এরিসের মা গিয়ে হুরের পাশে গিয়ে দাঁড়ায়। হুরের বাবা বলে, হ্যাঁ তা তো আছেই, কিন্তু এরিস বাবা তুমি এভাবে বলছো কেন? এরিসের বাবা শায়েদকে থামিয়ে দিয়ে বলে, তো হুরের জন্য কে পারফেক্ট? হুরের দাদি বলে, দেখ এরিস, তোর সব পাগলামি আমি মেনে নেই, কিন্তু এটা না, সিফাতকে তুই দেখতে পারিস না, তাই ওকে এই বাড়িতে আসতে দেইনি। সিফাত হুরকে পছন্দ করত, কিন্তু তোর বলাতে আমি বিয়ের কথা বাড়াইনি, এখন আবার কি? এরিসের বাবা সবাইকে চুপ করতে বলে এরিসকে বলে, তুমি কি হুরকে পছন্দ করো? এরিস নির্দ্বিধায় বলে দেয়, হ্যাঁ করি। উপস্থিত কয়েকজন বাদে সবাই অবাক, মৃধা, দিদুন, তার ফুপি, আরও কিছু আত্মীয় স্বজন। এরিসের বাবা আবার বলে, তুমি হুরকে বিয়ে করতে চাও? এরিস ভ্রু কুচকে বলে, আজব তো, তুমি থাকতে এই কথা আমার কেন বলতে হবে? হুরের চাচি বেশ খুশি, কারণ হুরকে তার বরাবরই খুব পছন্দের, আর নিজেদের মেয়ে নিজেদের বাসায় থাকবে। হুরের মাও খুশি। মৃধা দিদুনের কানে কানে বলে, দিদুন বিয়েটা আটকাও, নয়তো সব শেষ করে দিবে এই হুর, দেখছ কেমন সবাইকে হাত করে নিয়েছে। হুরের দিদুন বলে, আমি এই বিয়ে মানি না। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, না মানলে কিছু করার নেই। এরিসের দিদুন বলে, এই বিয়ে হলে আমি আর এই বাসায় থাকব না। এরিস হুরকে পাশ কাটিয়ে ওপরে উঠতে উঠতে বলল, থাকবে না, ভালো কথা, আমাদের বিয়ে খেয়ে তারপর তুমি তোমার মেয়ের সাথে যেও, আর লাইফটা আমার তোমার না দিদুন, তোমার এই সব নিয়মে আমাকে জড়াতে এসো না, বলেই চলে যায়।
হুর এখনো সেখানে দাঁড়িয়ে আছে। হুর তার কাকিমার দিকে তাকাতেই কাকিমা তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুর এবার কেঁদে দেয় আর বলে, বিশ্বাস করো আমি কাকিমা জানতাম না এরিস ভাইলা এমন কিছু করবে। এরিসের মা হেসে দেয় আর বলে, ধুর পাগলি, আমি তো আরও খুশি হয়েছি। যা ওপরে যা, দেখ এরিস কোথায়। হুরের দিন একরকম বাড়ি মাথায় করে নিয়েছে। হুরের সাথে সাথে আলাইনাও ছাদে আসে। ওপর দিকে একটু ঝামেলা হলেও সবটা সামলে নেয় এরিসের বাবা। এরিসও ছাদের কোণে। আলাইনা এরিসকে বলে, বাহ বাহ, এক বলে অল আউট করে দিলা। এরিস আলাইনাকে বলে, তুই নিচে যা, আমার হুরের সাথে কথা আছে। আলাইনা বলে, না তো এইভাবে যাব, দেনা পাওনার ব্যাপার আছে না। এরিস বলে, চকলেট এনে দিব যা। আলাইনা চলে যায়। এরিস বলে, দেখ হুর, তুই এখন চাইলেও আমার না চাইলেও মানুষটা আমি স্বার্থপর, কিন্তু আমার থেকে বড় স্বার্থপর তুই। আমার জন্য তোর একটুও খারাপ লেগেনি। এই যে আমার সাথে এমন করতে যাচ্ছিল না, সেটা সুদ সময় ফিরে পাবি। হুর কিছু বলতে যাবে তখনই এরিস বলে, যা এখান থেকে। হুর ভয়ে 2 পা পিছিয়ে যায়। হুর তো ভেবেছিল তার বিয়ের পর এরিস ঠিক হয়ে যাবে, কিন্তু এরিসের সাথে যে তার বিয়ে হবে ধারণার বাইরে ছিল। এখন নিচে গিয়ে না করলে এরিস হুঙ্কার দিয়ে উঠবে। হুর নিচে নামছে। হঠাৎ করে কেউ হুরের রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিছু সময় ছটপট করার পর হুরে শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে চোখ বুজে ফেলে। এরিস বলে, দেখ হুর, তুই এখন চাইলেও আমার না চাইলেও মানুষটা আমি স্বার্থপর, কিন্তু আমার থেকে বড় স্বার্থপর তুই। আমার জন্য তোর একটুও খারাপ লেগেনি। এই যে আমার সাথে এমন করতে যাচ্ছিল না, সেটা সুদ সময় ফিরে পাবি। হুর কিছু বলতে যাবে তখনই এরিস বলে, যা এখান থেকে। হুর ভয়ে 2 পা পিছিয়ে যায়। হুর তো ভেবেছিল তার বিয়ের পর এরিস ঠিক হয়ে যাবে, কিন্তু এরিসের সাথে যে তার বিয়ে হবে ধারণার বাইরে ছিল। এখন নিচে গিয়ে না করলে এরিস হুঙ্কার দিয়ে উঠবে। হুর নিচে নামছে। হঠাৎ করে কেউ হুরের রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিছু সময় ছটপট করার পর হুরে শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে চোখ বুজে ফেলে। খুব সাবধানে হুরকে সবার চোখের আড়াল করে বাসার পিছনের দরজা দিয়ে বের করে আনা হয়। চোখ মেলতেই হুর নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার রুমে। এমন অবস্থা বাইরে দিন নাকি রাত অবধি বোঝা যাচ্ছে না। হুর ঘামতে লাগে ভয়ে, কারণ আগে কখনো এমন কিছুর সম্মুখীন হতে হয়নি। হুর কেনরকম উঠে দাঁড়ায়, সামনে আগাতেই কিছুতে বেজে নিচে পড়ে যায় হুর। ব্যথায় কুকড়ে যায়, পাটা হয়তো কেটে গেছে, জ্বালাপুড়া করছে। বেশ ভালোভাবেই বুঝতে পারে জায়গাটা বেশ পুরনো। হুর সেখানে আসেই জোরে চিৎকার দিয়ে বলে, কেউ কি আছে এখানে? আমাকে এখানে কে এনেছে? কেউ শুনছেন? হুরের আওয়াজগুলোই 2 দেয়ালে বারবার বাড়ি খেয়ে ফিরে আসছে। হুরের এবার প্রচণ্ড রকম ভয় করছে। হুর আবার দাঁড়িয়ে যায় আর ধীর পায়ে এগিয়ে আসে খুব সাবধানের সাথে। অপরদিকে সবাই পাগলের মতো খুঁজে চলেছে সবাই হুরকে। এরিসের অবস্থা সবথেকে খারাপ। সবার একটাই কথা, হুর কোথায়? সবাই টেনশন করছে। হুরের মা কান্না করছে আর এরিসের মা হুররে মাকে সামলাচ্ছে। এরিস বৃথা চেষ্টা করছে হিসাব মেলানোর, কারণ হুরের এতটা সাহস নেই বাসা থেকে একা চলে যাবে। তার সাথে দেখা করার আসার পরই নাকি হুরকে পাওয়া যায়নি, আর হুরকে কেউ বাসা থেকে বের হতেও দেখা যায়নি। যখন সবাই হুরকে রুমে আনতে যায়, দেখে হুর নেই। সবাই সম্পূর্ণ বাড়ি খুঁজলেও কেউ হুরের হদিশ অবধি পায়নি। এরিসের বাবা বলে, পুলিশকে খবর দেওয়া যাক। তখন মৃধা বলে, কেন? পুলিশকে বলার কি আছে? আর হয়তো হুরের এই বিয়েতে মত ছিল না, তাই চলে গিয়েছে। এরিস রাগী দৃষ্টিতে মৃধার দিকে তাকাতেই মৃধা বলে, আমার দিকে এইভাবে তাকালে সত্যিটা মিথ্যা হবে না। এরিস মৃধার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, সত্যিটা কি মিথ্যাভাবে সাজানোর বৃথা চেষ্টা কি তুই করছিস মৃধা? মুহূর্তেই মৃধার চোখ মুখের রং পাল্টে যায়। মৃধা বলে, আমি কি মিথ্যা বলবো? এরিস খুব শান্ত কণ্ঠে বলে, সেটাই ভালো। হুরের কিছু হলে যে এই কাজের সাথে যুক্ত তার খবর আছে। এরিসের বাবা বলে, তোরা চুপ করবি? এটা ভাব, মেয়েটা কোথায় গেল? প্রায় ঘন্টা 5 হতে লাগলো। আরেকবার সবাই ভালো করে খোঁজো বাসাটা। তখনই ওপর থেকে নেমে আসে সিফাত। সিফাতকে দেখে আরেক দফা অবাক এরিস। সিফাত কখন আসলো? সিফাতকে দেখেই এরিস রেগে গিয়ে বলে, সিফাত এখানে কি করে? এরিসের মা আমাতা আমতা করে বলে, কিছু সময় আগেই এসেছে তোর ফুপিকে নিতে, বাইরে থেকে চলে যেতে চেয়েছিল, শুধু আমি আটকাতে থেকে গেল। এরিস বলে, তা এতক্ষণ কোথায় ছিল? এ তো যে খুঁজাখুঁজি হলো, সিফাত কোথায় ছিল? সিফাত বিরক্ত হয়ে বলে, আমিও সম্পূর্ণ বাসা খুঁজছিলাম।
এতটা সময় হুর কোথায়? সিফাত বিরক্ত হয়ে বলে, আমি কি করে বলবো? দেখ, আমি আর অন্তর্যামী না, হুর কোথায় বলে দিব, খুঁজতে হবে। এরিস রেগে পাশে থাকা ফুলদানিটা সোজোরে মেঝেতে মারে। সিফাত এরিসের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, হুর ঠিক আছে। রাত 2টা বাজতে চলল, কারো চোখে ঘুম নেই, আলাইনা ঘুমিয়ে পড়েছে। হুরের দিদুন বলে, আমি ঘুমাতে গেলাম, নয়তো বিপি বেড়ে যাবে। মৃধাও তার দিদুনের সাথে তাল মিলায়, এদের দুইজনের কিছু যায় আসে না। হুর অনেক কষ্টে দরজাটা খুঁজে পেয়েছে, কিন্তু না, বাইরে থেকে লক করা। হুর বারবার বলছে, কেউ দরজাটা খোলো। ঘেমে একাকার হয়ে গেছে হুর, চোখগুলো অতিরিক্ত কান্নার ফলে জ্বালাপোড়া করছে। সকালে নাশতা করে বেরিয়েছিল হুর, আর কিছু হাইনি। বেশ দুর্বল লাগছে হুরের, মাথাটা কেমন ঝিমঝিম করছে। হুর 2 পা পিছিয়ে যায়, ভারসাম্য রাখতে না পেরে পিছনে কিছুর সাথে আবার ধাক্কা লাগে, কিন্তু এবার সেই বস্তুটাই হুরের ওপর পড়ে যায়। হুরে চিৎকার করলেও কারো কান অবধি সেই আওয়াজ পৌঁছায়নি। সকাল হতেই সবাই যার যার মতো বাসায় ফিরে যাচ্ছে, এরিস যেতে না চাইলেও। এরিসের বাবা এরিসকে বুঝিয়ে বাসায় যাওয়ার জন্য রাজি করায়। আলাইনারও মুড অফ, হুরকে পাওয়া যাচ্ছে না, সে খুব মিস করছে। মৃধা আলাইনাকে নিয়ে গার্ডেনে দাঁড়িয়ে আছে, সবার অপেক্ষা। মৃধা বারবার হাই তুলছে। আলাইনার চোখ পড়ে কিছু একটার ওপর, রোদের আলোতে উজ্জ্বল জিনিসটা আরও জলজল করছে। আলাইনা মৃধার হাত ছেড়ে দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়। একটা চেন, এটা সে কোথাও একটা দেখেছে। মৃধা গিয়ে তাড়াতাড়ি সেটা নিতে যাবে, তখনই আলাইনা সেটা অন্য হাতে নিয়ে নেয়। মৃধা বলে, কি এইটা দেখি? আলাইনা মৃধার দিকে তাকিয়ে বাসার উদ্দেশ্যে দৌড় দেয়। মৃধাও পিছু পিছু ছুটে আলাইনাকে থামতে বলছে, কিন্তু আলাইনা তার মতো সোজা বাসার ভিতরে চলে যায়। গিয়ে সে এরিস ভাইয়া বলে বাসা মাথায় করে নিয়েছে। এরিস আলাইনাকে এভাবে আসতে দেখে বলে, কি হয়েছে আলাইনা? আলাইনা কিছু বলতে যাবে, তখনই মৃধা এসে বলে, না ভাইয়া, কিছু না, আমি আলাইনাকে ভয় দেখিয়েছিলাম, বলেছিলাম যে তুই কথা না শুনলে হুরের মতো তোকেও ছেলে ধরা নিয়ে যাবে। আলাইনা, আসো, সবার মন খারাপ, চলো আমরা কারে গিয়ে বসি, দেখি কে আগে যেতে পারে। মৃধার কথা শুনে ভ্রু কুচকে আলাইনা বলে, তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো? তোমাকে অস্কার দেওয়া দরকার মিথ্যা বলার জন্য। তুমি এইসব কিছু বলনি, তুমি তো পাগলের মতো হাই তুলছিলে, ব্রাশ অব্দি করনি, গন্ধ আসছে তোমার থেকে। ইরিশ আলাইনাকে নিয়ে সোফায় বসে পড়ে আর বলে, কি হয়েছে আলাইনা, সত্যি করে বলো তো। সবাই তাকিয়ে আছে আলাইনার দিকে। আলাইনা তার হাতের চেনটা ইরিশের হাতে দেয়। হ্যাঁ, এইটা সেই চেন যেটা সে হুরকে তার বার্থডেতে দিয়েছিল। ইরিশ সেটা নিয়ে বলে, এটা তুই কোথায় পেলি? আলাইনা বলে, আমি আর মৃধা আপু দাঁড়িয়েছিলাম বাইরে, তখন দূর থেকে দেখলাম কিছু একটা চিকচিক করছে। মৃধার চোখ মুখের রং বদলাতে লাগে। সিফাত কিছু না বলেই দৌড়ে গার্ডেনে চলে আসে। সিফাতকে সবাই এইভাবে বের হতো দেখে ইরিশও সিফাতের পিছু পিছু আসে। পরক্ষণেই ইরিশের মনে পড়ে কালকে সব জায়গায় খোঁজা হলেও তাদের বাসার বাইরে স্টোর রুমটা দেখা হয়নি, আর প্রশ্নই আসে না হুরের এখানে আসার। ইরিশ একরকম সবার আগেই দৌড়ে স্টোর রুমের দরজা খোলে, আর যা দেখে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। মেঝেতে পড়ে আছে হুর রক্তাক্ত অবস্থায়, হুরের ওপর পড়ে আছে পুরনো বই রাখার সেলফটা, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাছের টুকরো। ইরিশ আর সিফাত তাড়াতাড়ি করে সেই সব সরিয়ে ফেলে। ইরিশ হুরকে কোলে তুলে নেয় আর সিফাতকে বলে, তাড়াতাড়ি করে আমাদের হুরকে হসপিটালে নিতে হবে। এখন পরিবেশ শান্ত থাকলেও কিছু সময় আগেও এখানে ছোটখাটো সুনামি বয়ে গিয়েছে। হুরকে এই অবস্থায় দেখে একরকম পাগল অবস্থায় ছিল ইরিশ। ইরিশকে এতটা অশান্ত আগে কখনোই দেখা যায়নি। বরাবরই রাগ জিদ বেশি থাকলেও খুব সুন্দরভাবেই সে সবটা সামলায়। হঠাৎ করেই একটা চর বসিয়ে দেয় ইরিশ মৃধার গালে। উপস্থিত সবাই অবাক। ইরিশ বলে, হুরের সাথে তোর কি সমস্যা আমি জানি না, কিন্তু হুরের আজ কিছু হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আলাইনা এক কোণে তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। হুরের দিদুন বলে, আহ এরিশ, কি হচ্ছে? ইরিশ খুব স্বাভাবিক কণ্ঠেই বলে, দিদুন, আমি ভালো করেই জানি এটা মৃধার একার কাজ না, এতে তুমিও মৃধাকে সাহায্য করেছ। মৃধা কেঁদে সত্যিটা বলে দেয়, আমি কিছু করিনি, সব ছিল দিদুনের প্ল্যান। দিদুনি বলেছিল হুরকে তারা মামাবাড়ি চট্টগ্রামে সময় মতো পৌঁছে দিবে, আর হুর আসার পর সবাই হুর হুর করে বেড়াও, আমাকে তো কেউ চিনে না, যা করেছি ভালো করেছি। দিদুন চুপ। সিফাত এরিশের মাকে বলে,
মামি, মৃধাকে এখান থেকে নিয়ে যাও। এরিশ কখন কি করে বসে বলা মুশকিল, আর এটা হসপিটাল। দিদুন আর মৃধাকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। সিফা তোদের নিয়ে চলে যায়। সবাই ভাবছে মানুষ এমন কিভাবে করতে পারে। যেই রুমে হুড়ের চেকআপ হচ্ছে সেই রুমের দরজায় এরিশ জোরে লাথি দিয়ে চিৎকার করে বলে, এত সময় লাগে? কি করছে এরা? ঘুমাচ্ছে নাকি? বালিশ পাঠাবো? এরিশের বাবা এরিশকে ধমক দিয়ে বলে, এরিশ, কি হচ্ছে এইসব? এরিশও বলে, সব তোমার আদরের দুলালির জন্য হয়েছে। হুড়ের বাবা এরিশের কাঁধে হাত রেখে বলে, শান্ত থাক। হুড় চোখ মেলে তাকাতেই দেখে মাথার ওপর সাদা ছাদ ধীরে ধীরে উঠে বসে। রুমের চারপাশ জানান দিচ্ছে এটা হসপিটাল। মাথাটা বেশ ব্যথা করছে। হাত দিয়ে বুঝতে পারে মাথায় ব্যান্ডেজ করা। কালকের রাতের কথা মনে পড়ে। হুড় সে তো একটা রুমে বন্দি ছিল। হুড়কে উঠে বসতে দেখে নার্স গিয়ে সবাইকে বলে হুড়ের সেন্স ফিরেছে। একে একে সবাই এসেছে হুড়কে দেখতে। দেওয়াল ঘড়িটার দিকে হুড় তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। সবাই হুড়কে ঝেঁকে বসে আছে। তখনই সবাইকে চুপ করিয়ে হুড়ের কাছে গিয়ে বসে আলাইনা, আর সবাইকে বলে, তোমরা সবাই বাইরে যাও, আপির সাথে আমার কথা আছে। হুড়ের মা বলে, আলাইনা, হুড় আপ্পিকে রেস্ট করতে দাও। আলাইনা বলে, রেস্টের কথা বাদ দিয়ে বাসায় গিয়ে রোস্ট করে নিয়ে আসো। আমার কথা আছে বললাম না। সবাই দুই বোনকে একা ছেড়ে বাইরে চলে আসে। আলাইনা হুড়কে জড়িয়ে ভরে বলে, তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই, বিশেষ করে এরিশ ভাইয়া। হুড় আলাইনকে বলে, এরিশ ভাইয়া কোথায়? আলাইনা বলে, পাপা আর কাকাই মিলে বাসায় পাঠিয়েছে। জানো, এই মৃদা নামক ফাজিল কিরাকে এরিশ নামক প্যারিস ভাইরাস খুব ভালোভাবেই জব্দ করেছে। ঠাস ঠাস। হুড় আলাইনার কথা বুঝতে না পেরে বলে, মানে বুঝলাম না। আলাইনা মাথায় হাত দিয়ে বলে, আচ্ছা আমি কি ইংলিশ বলছি? আমি বলেছি এরিশ ভাইয়া মৃদা আপুকে মেরেছে, ভালোই করেছে। তোমাকে ওই স্টোর রুমে বন্ধ করে রেখেছিল, ফাজিল মহিলা। না না, এখনো মহিলা হয়নি, সবে তো 17, কিন্তু 1 বছর পর হয়ে যাবে। যাই হোক, কিছু খাবে? নার্সকে ডাকবো, খারাপ লাগছে। হুড় বলে, না না। হুড় বুঝতে পারে এইসবের পিছনে মৃধার হাত। আলাইনা বলে, আচ্ছা তুমি থাকো, আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে আসি। আর হ্যাঁ, এরিশ ভাইয়ার সাথে বাসায় চলে এসো কেমন? দেখি বাইরে কি অবস্থা। এদের নিয়ে পারি না, সবাই এক মেয়েকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে যে আমি একজন আছি সে খায়েল কি আছে? মিসেস, সায়াদকে বলতে হবে আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করো। বলেই কেবিন থেকে বেরিয়ে যায় আলাইনা। বিকেল 4টা হবে। বেডে আজ শোয়া হয়ে বসে আছে হুড়, পাশে ওহি আর তিথি। তিথি অনর্গল কথা বলে চলেছে। আজ এত বকবক কিভাবে জড়ছে বুঝতে পারছি না। হঠাৎই কেউ একজন প্রচণ্ড জোরে দরজা খুলে ভেতরে ঢুকল। প্রথম দফায় চমকে গেলেও এরিশকে দেখে শান্ত হয়ে বসে হুড়। এরিশ এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলেও হুড়কে বসে থাকতে দেখা মাত্র থেমে গেল এরিশ। কিছুক্ষণ হুড়ে তাকিয়ে থেকে হুড়ের কাছে এসে হুড়কে জড়িয়ে ধরে। কপালে একটা ডিপ কিস করে বলে, চল। হুড় তো অবাকই, সাথে ওহি আর তিথিও অবাক। এর মধ্যেই সবাই রুমে প্রবেশ করেছে। বড় বাবাইকে দেখে মনে হচ্ছে তিনি বিন্দুমাত্র অবাক হননি বা কেউই হয়নি। কি হলো চল? ও পোপস, তুই তো হাঁটতে পারবি না। কথাটা বলেই কোলে তুলে নেয় হুড়কে। হাতে স্যালাইন লাগানো ছিল, টানে, ব্যথায় কুকিয়ে উঠল হুড়। এরিশ ভ্রু কুচকে হুয়ের হাতের দিকে তাকায়। এরিশ বেশ জোরেই। আমি বলেছিলাম না ওকে এসব না লাগাতে? কেন লাগিয়েছেন এগুলো? না লাগালে হয় না? পাগল হয়ে গিয়েছে সব। 1 মিনিটও থাকতে দিচ্ছি না। ও আমার সাথেই থাকবে। এখানে তোর থাকতে হবে না। আমার হুড়পড়ি আমার সাথে থাকবে। আমি দেখে রাখব। এরিশের চিৎকারে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। হুড়ের নার্সরা এসেও হাজির। লোকটা কি আসলেই পাগল টাগল হয়ে গেছে নাকি? এরিশ আবার হুড়কে সাবধানে বেডে বসিয়ে দিয়ে ধীরে ধীরে হাতটা হাতে নিয়ে দেখে। কেমন বাচ্চা বাচ্চা লাগছে ওনাকে। তখনই দড় বাবা এরিশকে ধমক দিয়ে বলে, এরিশ, পাগলামোর লিমিট থাকে, তুমি বাচ্চা না। আর হুড়ের জন্য কোনটা ভালো সেটা ডক্টররা তোমার থেকে ভালো জানে। এরিশকে উদ্দেশ্য করে হুড় বলে, আমি ঠিক আছি। তখন এরিশ একটু শান্ত হয়। হুড়কে কিছু না বলে বাইরে চলে যায় এরিশ। হুড়ের বাবা নার্সকে ডাকে। ক্লান্ত বিকেলের শেষ প্রহর চলছে। সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। জানলা দিয়ে হালকা বাতাসে দুলছে পর্দাগুলো। নীরব পরিবেশ খুব একটা যে খারাপ লাগছে হুড়ের তা কিন্তু না, ভালোই লাগছে হুড়ের।
এরিসের বাচ্চামের কথা মনে পড়তেই হাসি পাচ্ছে। আচ্ছা, এরিস কি সত্যি হুড়কে চায়, নাকি এইসব শুধু ক্ষণিকের আসক্তি যা কিছুদিন পর কেটে যাবে? আজকাল হুড় একটু বেশি ভাবছে এরিসকে নিয়ে। হুটহাট কেমন কাছে চলে আসে, কথায় রাগ, জিদ, ভালোবাসা সবই থাকে। কখনো আদরে মাখা সেই হুড়পুরি ডাক, কখনো এখান থেকে যা রাগ মিশ্রিত কণ্ঠ। এইসবের মাঝে হঠাৎ করেই কেউ সেখানে আসে। হুড় উৎসুক হয়ে তাকায় সেই দিকে। হুড় ভেবেছে হয়তো তার ভাবনার মানুষটাই এসেছে, কিন্তু না, নার্স এসেছে। হুড়কে একবার দেখে চলে যায়। রাতে 9টার দিকে এরিস হুড়কে খাইয়ে দিচ্ছে। হুড়কে সবাই বাসায় চলে গিয়েছে। এরিসে সবাইকে বাসায় যেতে বলেছে। এরিস থামাথামি নেই, একের পর এক চামচ করে স্যুপ দিয়ে যাচ্ছে হুড়ের মুখে। দম নেবার সময় অবধি পাচ্ছে না বেচারি। হুড় এতে চরম বিরক্ত, কারণ সে বরাবরই নিজের হাতেই খায়। হাতে বেশ খানিকটা জায়গা কেটে যাওয়া, আর তখনকার করা এরিসের পাগলামির জন্য হাত এখন ব্যথায় মুভ করতে পারছে না। উপর দিকে এরিসও চরম বিরক্ত। একটা নার্স এসে দাঁড়িয়ে আছে। একে তো কিছু করছে না, তার দিকে তাকিয়ে আছে। তার এই রকম দাঁড়িয়ে থাকাতে বেশ বিরক্ত আমাদের এরিস মহাশয়। নার্সকে উদ্দেশ্য করে এরিস বলে, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই নাকি? নার্সটা একটু ভ্যাবাচেকা খেয়ে বলে, না স্যার, আসলে তা না, ম্যামের খাবারের পর ওনাকে ঔষধ দিতে হবে। উনি কি আপনার ওয়াইফ? এরিস বলে, আপনার কি তাতে? নার্সটা বলে, না মানে এমনি। আপনি কি সিঙ্গেল? এরিস এবার রেগে বলে, না, আমার বউ আছে। এই যে কিছুদিন পর আমাদের বিয়ে, আর এত প্রশ্ন কেন? আপনি জার্নালিস্ট নাকি আসামি, কোনটা? আজব। নার্সটা এরিসের এমন কথা শুনে চুপসে যায়। হুড়ের বেশ মজাই লাগছে ব্যাপারটা। নার্সটা বলে, সরি স্যার, আসলে আমি সেটা মিন করিনি। এরিস বলে, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি চলে যান, আমি ঔষধ খাইয়ে দিব। নার্সটাও আর কথা বাড়ায় না। খাওয়া শেষে এরিস ঔষধ দেখছে কোনটা এখন খেতে হবে। হুড় এরিসকে বলে, এতটা সময় কোথায় ছিলেন? এরিস হুড়ের দিকে মিষ্টি হাসি দিয়ে বলে, কেন, মিস করছিলি নাকি? হুড় কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এরিসের কথায়, কিন্তু নিজেও কম না, তাই সেও বলে, আমি আপনাকে কেন মিস করতে যাব, কিন্তু একটা কথা কি জানেন? এরিস ইশারায় বলে, কি? হুড় হাই তুলতে তুলতে বলল, নার্সটা হয়তো আপনাকে লাইক করেছে, আপনাদের মানাবেও অনেক, সুন্দর জুটি। এরিস হুড়ের কথা শুনে হুড়ের দিকে তাকিয়ে বলে, আমার বউ আছে, 2 দিন পর বিয়ে করব, 1 মাস পর বেবি কোলে নিয়ে ছবি তুলব, তারপর দেওয়ালে টানিয়ে রাখব, আর ছবির কোণে লেখা থাকবে মেড ফর ইচ আদার। ডাফার একটা, আর একটা কথা বলবি, তোকে জানলা দিয়ে নিচে ফেলে দিব। হুড় ভেংচি কেটে আরেক দিকে তাকায়। এরিস তা দেখে হেসে নিজের কাজে মনোযোগ দেয়। অপরদিকে বাসায় মৃধা আর দিদুনকে সবাই ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। মৃধা, দিদুন কেউ কিছু বলতেও পারছে না। এরিস হুড়ের দিকে মিষ্টি হাসি দিয়ে বলে, কেন মিস করছিলি নাকি? হুড় কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এরিসের কথায়, কিন্তু নিজেও কম না তাই। সেও বলে, আমি আপনাকে কেন মিস করতে যাব, কিন্তু একটা কথা কি জানেন? এরিস ইশারায় বলে, কি? হুড় হাই তুলতে তুলতে বলল, নার্সটা হয়তো আপনাকে লাইক করেছে, আপনাদের মানাবেও অনেক, সুন্দর জুটি। এরিস হুড়ের কথা শুনে হুড়ের দিকে তাকিয়ে বলে, আমার বউ আছে, 2 দিন পর বিয়ে করব, 1 মাস পর বেবি কোলে নিয়ে ছবি তুলব, তারপর দেওয়ালে টানিয়ে রাখব, আর ছবির কোণে লেখা থাকবে মেড ফর ইচ আদার। ডাফার একটা, আর একটা কথা বলবি, তোকে জানলা দিয়ে নিচে ফেলে দিব। হুড় ভেংচি কেটে অন্যদিকে পাকায়। এরিস তা দেখে হেসে নিজের কাজে মনোযোগ দেয়। অপরদিকে বাসায় মৃধা আর দিদুনকে সবাই ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। মৃধা, দিদুন কেউ কিছু বলতেও পারছে না। সবার একটাই কথা, হুড়ের সাথে কিছু হলে খবর আছে, হুড়কে বাসায় আনা হবে। বাসায় এসেছে আজ 2 দিন হতে চলো হুড়ের। মাথাটায় প্রচুর ব্যথা, পায়ের কাটা জায়গাটাও এখনও শুকায়নি। আলাইনা সাথেই থাকে হুড়ের, কিন্তু এখন সে স্কুলে। আশেপাশে কেউ নেই, গলাটা শুকিয়ে গেছে পানি পিপাসায়। হুড় কোনো রকম উঠে দাঁড়ায়, পায়ে ব্যথা অনুভব করছে, কিন্তু তাও 1 পা 2 পা করে আগাতে লাগে। কিন্তু হঠাৎ করেই মাথাটা চক্কর দেয়, আর সাথে হুড় নিচে বসে পড়ে। তখনই এরিস আসে হুড়ের রুমে। আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরেছে শুধু হুড়ের জন্য। হুড়কে এভাবে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে হুড়ের কাছে যায়। হুড় তখনও চোখ বন্ধ করে আছে। এরিস সাথে সাথে হুড়কে কোলে
কোলে তুলে নেয়। হুরের মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। চোখ খুলে দেখে এরিস। এরিসকে দেখে বেশ চমকে যায় হুর, কারণ তার কোনো আশাই ছিল না। এরিস হুরকে বেডে বসিয়ে দেয় আর দৌড়ে নিচে গিয়ে পানি নিয়ে আসে। এরিসকে তার মা ডাকলেও এরিস না শুনেই চলে আসে। হুরকে পানি দিলে হুর সবটা খেয়ে এরিসের দিকে তাকায়। এরিসের প্রথম কথাই হলো, তোকে বারণ করা হয়েছে না পাকনামি না করতে, তুই আবার নিচে নামতে গিয়েছিস কেন? হুর বলে, আসলে পানি পিপাসা পেয়েছিল, কিন্তু কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত ছিল। এরিস হুরে পাশে বসে পড়ে। হুর সেটা দেখে বলে, আপনি এখন আসতে পারেন। এরিস ভ্রুকুচকে বলে, তোর কথাই এসেছি আমি, আমার ইচ্ছে হয়েছে পাই এসেছি, যখন ইচ্ছে হবে চলে যাব। হুর ভেংচি কেটে অন্যদিকে তাকায়। এরিস বলে, অন্যদিকে না তাকিয়ে নিজের হবু বরের দিকে তাকা। দেখ কত হ্যান্ডসাম একটা ছেলে, আর তুই একটা আজব প্রাণী। অকারণেই হুরপরি বলি, তুই তো একটা আজব এলিয়ান। হুর এরিসকে উদ্দেশ্য করে বলে, হ্যান্ডসাম নাকি ভাঙা গাড়ির হ্যান্ডেল কে জানে। আর আপনাকে আমি কি দেখতে যাব? মানুষটা কি আপনি নতুন? আপনাকে আমার জানা আছে। এরিস বলে, যেমন? হুর কিছু সময় চুপ থেকে বলে, এই যেমন, বেশি রাগলে হুর বেবি, কম রাগ থাকলে হুর চলে যা। আর এরিস এক ভ্রু উঁচু করে বলে, আর কি? না কিছু না। এরিস হুরের দিকে ঝুঁকে আসলে হুর মাথা নিচু করে ফেলে। এরিস হুরের কপালে একটা চুমু দিয়ে বলে, আর যখন খুব ভালোবাসি তখন হুরপরি ডাকি, তাই তো? তোর ধারণা ভুল। আমার রাগ, অভিমান সব কিছুর পেছনেই তোর জন্য থাকে এক প্রবল আবেগ। হুর সেইভাবেই বলে, আর সেটা কিছুদিন পর কেটে যাবে। এরিস হুরকে অবাক করে দিয়ে বলে, কেটে যাওয়ার হলে অনেক আগেই যেত। সময় কখন কেন দিক দিয়ে চলে যায় তা বলা মুশকিল। যখন সময়টা ভালো থাকে দ্রুত সেটা কেটে যায়, আর যখন সময়টা খারাপ থাকে তখন মনে হয় যেন থমকে গিয়েছে। আসলে এখানে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে আমরা সময়টাকে কিভাবে রাখতে চাই। বেশ ভালোভাবেই কাটছে এরিস আর হুরের দিনগুলো। এরিসে সাগ, ভালোবাসা সব কিছুর প্রেমে পড়ে গেছে হুর। এখন সেও উপভোগ করে এরিসের কথাগুলো। মাস খানেক হবে। আজ হুরের আর এরিসের গায়ে হলুদ। মাত্রই হুর রুমে এসেছে আর হলুদ পরিষ্কার করছে, তখনই তার রুমে কেউ প্রবেশ করে। পেছনে তাকিয়ে দেখে এরিস। এরিসকে দেখে হুর বলে, আপনি এখানে কি করেন? যান এখান থেকে, কেউ দেখলে কি ভাববে? তখনই আলাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এরিস অবাক আলাইনাকে দেখে। আলাইনা বলে, তুমি এখানে কি কর? এরিস বলে, তুই এখানে কি করিস? যা এখান থেকে। আলাইনা বলে, আমার বাড়ি আমার ঘর, আমাকেই বলে সরসর। আর একটা কিছু বলবা, হুর আপিয়ার তোমার বিয়েই হতে দিব না। এরিস ভেংচি কেটে বলে, তুই কে পুচকি ইঁদুরের বাচ্চা? তোর বোনকে নিয়ে পালিয়ে যাব। আলাইনা বলে, তাহলে আমিও সবাইকে বলে দিব তুমি হুর আপিকে সেদিন কিস করেছ। এরিস চুপ করে যায়, আর হুর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের দিকে। কিছুদিন আগে মৃধা আর দিদুন যখন নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে, সেদিন রাতে আলাইনা বায়না ধরে আইসক্রিম খাবে। তখন এরিস, আলাইনা আর হুর আইসক্রিম খেতে যায়। হঠাৎ করে এরিস বলে, আলাইনা চোখ অফ কর। আলাইনা 2 হাত দিয়ে চোখ বন্ধ করলেও হাতের আঙ্গুলের মাঝের ফাঁকা দিয়ে ঠিকই দেখেছে এরিস সুরের গালে কিস করেছে। বর্তমান এরিস আলাইনাকে বলে, সেদিন চুরি করে দেখেছিস, এখন তোকে লাইভ দেখাবো। আলাইনা একটা বালিশ নিয়ে এরিসকে মারতে মারতে বলে, বের হো রুম থেকে, নয়তো দেখো আমার থেকে খারাপ কেউ হবে না, যাও এখান থেকে। বড় ভাই হয়ে ছোট বোনের সামনে আরেক বোনকে কিস করো, লজ্জা লাগে না? হুর ওদের কাহিনী দেখে হেসে ফেলে। এরিস বলে, এটা আমার বউ না, আমার বোন, সরি আমার বোন না, বউ, বলেই রুম থেকে বেরিয়ে যায়। আজ হুরের বিয়ে খুব সুন্দর করেই সাজানো হয়েছে হুরকে। ফোনে আজ আবার একটা মেসেজ এসেছে। এরিসই করেছে, তাকে এখন ছাদে যেতে হবে। সবাই কাজে ব্যস্ত, এখন কেউ নেই, তাই সে ছাদে চলে যায়। নিচে গার্ডেনে হইচই। হঠাৎ করে পিছন থেকে কারো কণ্ঠে চমকে তাকায় হুর। এরিস দাঁড়িয়ে। আজ আর হুর পরি বলে ডাকেনি তাকে, মিসেস এরিস বলেই ডেকেছে। হুর এরিসকে দেখে এক মনে তাকিয়ে আছে। এরিস হুরের কাছে এসে হাত ধরে বলে, আজ থেকে শুরু হবে আমার আর তোর ভালোবাসার নতুন প্রণয়ন। সব সম্পর্ক বদলে যাবে, দ্বিতীয়বারের মতো আবার আমাদের বিয়ে হবে। হুর অবাক হয়ে বলে, দ্বিতীয় বিয়ে? এরিস বলে, তোর এত বুঝতে হবে না, ওইটা কাউকে বলেনি। যদি সবাই রাজি না হতো তাহলে সত্যিটা বলতাম।
যাই হোক, তোকে বলি, সেদিন তিথি আর আবিরের না তোর আর আমার বিয়ে হয়েছিল। হুর আরেক দফা অবাক। এরিস প্রতিবারের মতো ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। সব নিয়ম রীতি অনুযায়ী সম্পূর্ণ হয় হুর আর এরিসের বিয়ে। হুরের নামের সাথে জড়িয়ে যায় এরিসের নাম, আর এরিসের জীবনের সাথে জড়িয়ে যায় চিরকালের জন্য হুর। সবাই দোয়া করিও ওদের জন্য সবসময় যেন ওরা ভালো আর সুখে থাকে।